আমার বাসার বেলকনিতে দাঁড়িয়ে বাসার সামনে থাকা রাস্তাটা অনেক দূর পর্যন্ত দেখা যায়। বেলকনিতে দাঁড়িয়ে একদৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে, কারণ নীলার আসার সময় হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন এই নীলাটা আবার আমার গার্লফ্রেন্ড কিনা। তেমন নয়, মেয়েটা আমার একমাত্র বউ। ভালোবেসে বিয়ে করেছিল ওরা। বড়লোক বিজনেসম্যান বাবার ছেলে ঈশান। অন্যদিকে নীলা খুবই গরিব ঘরের একটা মেয়ে। ঈশান কলেজে নীলাকে দেখার পরই ওর প্রেমে পড়েছিল। তারপর যখন বুঝতে পারে যে নীলার সাথে সম্পর্কটা সবার কাছে এতটাও স্বাভাবিক হবে না, তার উপর ঈশানের আব্বু বলেই দিয়েছিল কোনো বিজনেসম্যানের মেয়ের সাথে ওকে বিয়ে দিবে। আব্বু ঈশানকে আরও সাবধান করে দিয়েছিল যেন পচা শামুকে পা না কাটে। আর দেখে শুনে শেষে কিনা সেটাই হলো। ভালোবাসা বলে কয়ে আসে না, ওর বেলাতেও তাই হয়েছিল। ঈশান প্রথম অবস্থাতে নীলা থেকে দূরে থাকার চেষ্টা করলেও পরবর্তীতে মেয়েটাই ওর কাছে এগিয়ে এসেছিল। তারপর যখন ঈশান নীলাকে ভালোবাসার কথা বলে তখন মেয়েটা রাজি হয়ে যায়। ঈশান বুঝতে পেরেছিল নীলা ওকে পছন্দ করে। পরবর্তীতে আস্তে আস্তে নীলার চাহিদাগুলোও বাড়তে থাকলো। ঈশান ওর চালচলন দেখেই বুঝতে পেরেছিল নীলা একটু লোভী টাইপের। তাতেও ঈশানের কোনো সমস্যা ছিল না, কারণ ঈশান ওকে খুব বেশি ভালোবাসতো। আর মেয়েটাও ওকে ভালোবাসে সেটা ওর কথাবার্তাতেই বোঝা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে যে ওদের ভালোবাসাটাই কাল হয়ে দাঁড়াবে সেটা ঈশান কখনো ভাবতেও পারেনি। ঈশানের বাসায় নীলার বিষয়ে জানাতে পেরে আব্বু ওকে বারণ করে দিয়েছিল। এই মেয়েকে উনি কি কোনো মতেই ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবেন না। ঈশান অন্য আর যাই বলুক না কেন তাতেও আব্বু রাজি আছে। তারপরও নীলাকে ওর বউ হিসেবে কিছুতেই মানবে না। তারপর যখন ঈশান আব্বুর সাথে কথা কাটাকাটি করে নীলার বিষয়টা নিয়ে, তখন আব্বু রেগে ওকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। ঈশান বেরিয়ে আসার সময় আব্বু আরও বলেছিল, শোনো, যদি ওই মেয়েকে বিয়ে করে তাহলে কখনো আর আমার সামনে আসবে না। যদি ওকে ছেড়ে আসতে পারো তবেই এই বাড়িতে এসো। পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবাসার মানুষকে আগলে নেওয়ার জন্য ঈশান সেদিন নীলার হাত ধরে বেরিয়ে এসেছিল। কিন্তু তাতেই যেন হিতের বিপরীত হলো। প্রথম কিছুদিন নীলার ব্যবহারটা স্বাভাবিক থাকলেও ঈশান সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে যখন ঈশানের পক্ষে সম্ভব হচ্ছিল না নীলার শখ আহ্লাদগুলো পূরণ করতে, তখনই নীলার ব্যবহারটা চেঞ্জ হতে থাকে। আর এতটাই চেঞ্জ হয় যেটা ঈশানকে অবাক করেছিল। আর আজ যখন নীলা একটা গাড়িতে এসে বাসার সামনে নামলো তখন ঈশান আরও অবাক হলো, কারণ নীলার গাড়িতে করে আসার কথা নয়। মেয়েটা গাড়ি থেকে নামলো, তাও একটা মধ্যবয়সী লোকের সাথে। লোকটাকে দেখেই মনে হচ্ছিল বিয়েটা অবশ্যই করেছে। ঈশান চুপচাপ দুজনের কর্মকাণ্ড দেখতে লাগলো। নীলা লোকটাকে ইশারায় বিদায় জানালো। ঈশান গিয়ে দরজার সামনে দাঁড়াতেই নীলা কলিং বেল দিল। ঈশান দরজা খুলে দিল। মেয়েটা ভিতরে চলে আসলো। ঈশান দরজাটা আটকে দিয়ে বেডরুমে এসে মুখে হাত দিয়ে বসে রইল। একটু পর নীলা ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই ঈশান বলল, ওই লোকটাকে? ঈশানের কথাতে নীলা কিছুটা চমকে গেল। কিছু একটা ভেবে বলতে লাগলো, তুমি কার কথা বলছো? যার সাথে গাড়িতে করে আসলে? ও, তুমি বসের কথা বলছো? আসলে আজকে কোনো রিক্সা পাচ্ছিলাম না, তাই বস আমাকে বলল গাড়ি করে পৌঁছে দিবে। আমি বলেছিলাম আমি আসবো না, কিন্তু উনি... ঈশান কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। নীলা বাকি কথাটা বলতে পারল না। একটা কফি বানিয়ে এনে নীলার সামনে দিতেই নীলা বলতে লাগলো, এখন কফি খাবো না, আমি কফি খেয়ে এসেছি। নীলা প্রতিদিন বাসায় ফিরে কফির কথা বলে, কিন্তু আজকে তো বললই না। উল্টো ঈশান নিজে থেকে দিলে সেটাও খেলো না। তার মানে নীলা বসের সাথে কফি খেয়ে এসেছে। ঈশান কোনো কথা না বলে কফিটা নিজেই খেতে লাগলো। ঈশান ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। অন্য কোনো দিন হলে নীলা এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরতো আর অনেক অনেক কথা বলতো, কিন্তু আজকে তাও হলো না। ঈশান ছোটোখাটো একটা জব করে আর নীলা ওর থেকে বড় একটা অফিসে জব করে। যখন থেকে নীলা জবটা পেয়েছে তখন থেকেই কেমন যেন ওর ব্যবহারটা চেঞ্জ হতে শুরু করেছে। নীলার চাহিদা অনেক বেশি আর চাওয়া পাওয়ার শেষ নেই। ঈশান সেসব পূরণ করতে না পারলেই নীলা হাজারটা কথা শোনায়। তখন ঈশান চুপ করে থাকে। ঈশান জানতো না এরকম কিছু হবে, কিন্তু আব্বু বলে দিয়েছিল হয়তো একটা সময় এরকমটাই হবে।
যখন ঘরে অভাব দরজায় আসবে, মেয়েটার স্বপ্ন ইচ্ছা যখন পূরণ করতে না পারবে, তখন মেয়েটা ওকে হাজারটা কথা শোনাবে। আর আজকে তাই হচ্ছে। আব্বুর কথাগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তো পরদিন মাঝরাতে ঈশানের ঘুমটা ভেঙে যেতেই বুঝতে পারল ওর পাশে নীলা নেই। ঈশান উঠে কিছুক্ষণ বসে রইল, তারপর ওয়াশরুমে গিয়ে একবার উকি দিল, মেয়েটা সেখানে নেই। তারপর মনে হলো ব্যালকনি থেকে কারো কথার শব্দ আসছে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো ঈশান। দরজার সামনে আসতেই কারো হেসে হেসে কথা বলার শব্দ পাওয়া গেল। নীলা হয়তো বা কারোর সাথে কথা বলছে। মেয়েটা এতটা হেসে কথা বলছে, তাতে বিয়ের পর এতটা হাসতে ঈশান ওকে দেখেনি। ঈশান কিছুক্ষণ ধরে নীলার কথোপকথন শুনল, বুঝতে পারল নির্ঘাত কোনো ছেলের সাথে কথা বলছে। ঈশান এসে আবারও শুয়ে পড়ল। এভাবেই পুরো 7টা দিন কেটে গেল। আর এই 7 দিনের মধ্যে নীলা প্রত্যেকটা দিন দেরি করে বাসায় ফিরেছে। তারপরও ঈশান একটা বারও জানতে চায়নি নীলা কেন দেরি করে এসেছে। আবার পরক্ষণে মনে হয়েছে হয়তোবা কাজের ক্ষেত্রে দেরি করে। এই কয়েকটা দিন নীলা ওর অফিসের বসের গাড়িতে করে বাসায় ফিরেছে। তারপরও ছেলেটা ওকে কিছু জিজ্ঞেস করেনি। 7ম দিনের মাথায় যখন নীলা 2 হাত ভর্তি শপিং করে বাসায় ফিরল, তখন ঈশান প্রচুর পরিমাণে অবাক হলো। এবার আর চুপ করে থাকতে পারল না, বলল, এগুলো কি? আর বলো না, অফিসের বস জোর করে শপিং করে দিল আজ। আমি বারণ করেছিলাম, তারপরও। কথাগুলো শুনতে ভালো লাগলো না ঈশানের। এখন যদি বলে এগুলো কেন, নীলা ওকেই হাজারটা কথা শোনাবে। তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। পরদিন ঈশান ঘুম থেকে উঠে দেখলো নীলা পাশে নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোথাও মেয়েটাকে পাওয়া গেল না। আশ্চর্যজনক বিষয়, নীলার ফোনটাও নেই। মেয়েটা তো নেই, এমনকি ওর লাগেজটাও নেই। মেয়েটা আবার কোথাও চলে গেল না তো? কিন্তু ওদের মাঝে তো কোনো ঝামেলা হয়নি। ঈশান বাসার বাইরে আসলো, দারোয়ানকে জিজ্ঞেস করতেই দারোয়ান বলতে লাগলো, ভাইজান, আপনি জানেন না ম্যাডাম তো সকাল সকালই বড় একটা লাগেজ নিয়ে বেরিয়ে গেল। ঈশান অবাক হয়ে গেল, কারণ এই প্রথম মেয়েটা ওকে না বলেও কোথাও একটা বেরিয়েছে। ঈশান চুপচাপ রুমে চলে আসলো। ভালো লাগছে না কিছু। রুমে এসে বেডে পিঠে গিয়ে ফ্লোরে বসে রইল। ঈশান নীলার নাম্বারে কল করতেই নাম্বারটা বন্ধ দেখালো। পুরো 7টা দিন যাবৎ নীলার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পারল না, কারণ নীলার নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। সব জায়গা থেকে অফলাইন মেয়েটা। তার মানে কি জেনে শুনে নীলা এমনটা করছে, নাকি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? ওদের সম্পর্কটা হঠাৎ এরকম করে বদলে যাবে ঈশান সেটা ভাবতেও পারেনি। যে মেয়েটা ওকে না বলে বাসার বাইরে যেত না, আজ সে হুটহাট করে কোথাও একটা চলে গেছে। ঈশানের খুব খারাপ লাগলো বিষয়টা। 7 দিন পর যখন নীলা বাসায় ফিরল, সেদিন ঈশান অফিসে যায়নি। অফিসে গিয়ে কিছুতেই কাজে মনোযোগ দিতে পারছে না। অফিসের বসের কাছ থেকে এজন্য হাজারটা কথা শুনতে হয়েছে। এতদিন পর নীলাকে ফিরতে দেখে ঈশান আর চুপ করে থাকতে পারল না। জিজ্ঞেস করে ফেলল, কোথায় গিয়েছিলে? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। সেটা তো অবশ্যই, তা তো দিবেই না, কারণ বসের সাথে 7 দিন যাবৎ কক্সবাজারে কাটিয়ে এসেছো। নীলা ঈশানের কথাতে কিছুটা চমকে গেল আর আমতা আমতা করতে লাগলো। তখন ঈশান আবারও বলল, অন্য কারো বউ হওয়ার পরও একটা পরপুরুষের সাথে গিয়ে 7টা দিন কাটিয়ে আসতে লজ্জা করলো না? যে শর্মের কথা কাকে বলছো? আর হ্যাঁ, যদি লজ্জা লাগে সেটা তোমার লাগা উচিত। বিয়ের পর থেকে আমার কোনো স্বপ্ন তুমি পূরণ করতে পারোনি, আবার আসছো বড় বড় কথা বলতে। আমার বসকে দেখো, গত 7 দিনে আমি যা চেয়েছি সেটাই দিয়েছে, না চাইতেও অনেক কিছু পেয়েছি। তাই তো বসের সাথে বেডে শুধু 2বার ভাবলে না। এতক্ষণ নীলা চোখে রাগ দাও দাও করলেও ঈশানের এমন কথা শোনার সাথে সাথেই নীলা কিছুটা মিয়ে গেল। তারপর কণ্ঠে রাগ নিয়ে বলল, একদম বাজে কথা বলবে না। তোমার এই কথা শোনার জন্য আমার এসব কথা শোনার ইচ্ছা তোমার যেমন নেই, তেমনি আমারও বলার ইচ্ছে নেই। তোমার সম্পর্কে এসব কথা বলতেও আমার ঘৃণা লাগছে। ভালোবেসে বিয়ে করেছিলাম। আব্বু বারবার করে বলে দিয়েছিল এসব ছোট লোকদের অন্তত বিয়ে করতে নেই, সবসময় নিজের লেভেলের কাউকে বিয়ে করতে হয়,
কারণ যার চাহিদা বিয়ের আগে থেকেই বাড়ছিল, তাতে আমার ভাবা উচিত ছিল সে আর যাই হোক চাহিদার জন্য সবটা করতে পারে। ভেবেছিলাম আর 10টা সম্পর্কের মতো আমাদের সম্পর্কটা স্বাভাবিক হবে, বিয়ের পর অন্তত তুই আমাকে বুঝতে পারবি। কিন্তু সেটা না করে উল্টো অফিসের বসের সাথে বোঝাপড়া করেছি। সবই যখন বুঝতে পেরেছো তাহলে চুপ করে আছো কেন? ডিভোর্স দাও আমাকে। তোমাকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছি আমি। অথচ সেদিন যদি বিয়েটা না করে পালিয়ে না এসে চুপচাপ বাসায় বসে থাকতাম, তাহলে এত বড় বিপদে আমাকে পড়তে হতো না। কেন এখানে এসে লাভ হয়নি? নিজের শরীরের বিনিময়ে হলেও তুই তো অনেক কিছুই পাচ্ছিস। নীলা কিছু বলার আগেই ঈশান আবারও বলল, এরপরেও আর একটা কথা মুখ দিয়ে বের করবি না। কি চাস সেটা সরাসরি বল। ডিভোর্স চাই। তোমার সাথে থাকার কোনো ইচ্ছাই আমার নেই। তোর কি মনে হয় এত কিছুর পরও আমি তোর সাথে থাকবো? যে আমার সে শুধু আমারই থাকবে, যাকে আমি ভালোবাসবো সে শুধু আমারই থাকবে। আর যে আমার সাথে থাকার পরেও অন্য কারোর সঙ্গ প্রয়োজন হবে, তার যাই হোক সে 1000 জন পুরুষের সাথে শুয়ে আসলেও তাতে আমার কিছু যায় আসে না। তুই আজকে যেটা করেছিস সেটার জন্য তোকে পস্তাতে হবে। পরবর্তীতে বুঝতে পারবে ওই লোকটা তোকে নয়, তোর শরীরটাকে ভালোবেসেছে। সেজন্য তুই যা চাইছিস ও তাই দিচ্ছে। আমি তোকে কিছু দিতে পারছি না বলে তোর ভালোবাসাটা কমে গেল। এই ছিল তোর ভালোবাসা? নীলাকে আর কিছু বলার সুযোগ দিল না ঈশান, কারণ এমন একটা মেয়ের সাথে কথা বলার মতো কোনো ইচ্ছে ঈশানের নেই। পরদিনই ডিভোর্সের পেপার নিয়ে এসেছিল, আর 6 মাস হয়ে যাওয়াতে কোনো ঝামেলাই পোহাতে হয়নি। টাকা দিতেই সব ব্যবস্থা করে দিল উকিল। ঈশান পেপারসটাতে সাইন করে টেবিলের উপর রেখে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, কারণ নীলার মুখটা দেখার ইচ্ছেও আর ছিল না। যে মেয়ে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে সময় দিয়ে আসতে পারে, তাকে চোখের সামনে দেখার ইচ্ছেটাও ঈশানের অনেক আগেই মরে গেছে। শুধু ছোট একটা কাগজে লিখে এসেছিল, কোনোদিন ভুলেও আমার সামনে আসবি না। নিজেকে বিলিয়ে এসে যদি আমার সামনে এসে 1000 বড় মাপ চাস, সারা জীবন আমার পায়ে পড়িস, অন্তত আমি আর তোকে ফিরিয়ে নেব না। ভালোবাসা নিয়ে প্রতারককারীকে আমি কখনো ক্ষমা করি না। ঈশান জানে এই চিঠি পড়ার পর নীলার কী প্রতিক্রিয়া হয়েছিল। অন্যদিকে ঈশান সেদিনই বাসায় চলে এসেছিল, কারণ বাসা থেকে বের হয়ে আসার সময় আবু বলেছিল যদি ওই মেয়েকে কখনো ছাড়তে পারে তাহলে বাসায় ফিরে আসতে পারে। ঈশান বাসায় আসার সময় ভাবে বাসায় গিয়ে আগে আব্বুর কাছে মাফ চাইবে। উনি যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করে নেবে। ঈশান ভুল করেছে, সেই ভুল শুধরে নিতে চাই। আব্বু আম্মুর কাছে সন্তান শত অন্যায় করলেও তারা কখনো সন্তানকে ফেলে দিতে পারবে না, তাই বাসায় চলে আসলো। ঈশান বিকেলের দিকে বাসায় ফিরতেই আম্মুর সাথে দেখা হলো, কিন্তু আব্বুর সাথে দেখা হলো না। আম্মু ঈশানের সাথে 1000টা কথা বলার চেষ্টা করলেও ঈশান তেমন কোনো কথা বলল না, শুধু আব্বুর কথা জিজ্ঞেস করলো, আব্বু কোথায়? অফিসে আছে, কিছুক্ষণ বাড়ি চলে আসবে। তুমি রেস্ট নাও, আব্বু আসলে কথা বলে নিও। ঈশান রুমে চলে আসলো। কিছুই ভালো লাগছে না, হয়তো কিছুটা দিন এরকম খারাপ লাগা থেকেই যাবে। ওই মেয়েটার জন্য পুরো একটা অনুভূতি শেষ করে দিয়েছে। ঈশান এসে ফ্রেশ হয়ে রেস্ট নিল। রাতে খাওয়া দাওয়ার সময় হতেই ঈশান লিভিং রুমে আসলো। আব্বু আম্মুর সাথে বসে কিছু একটা বলছে। ঈশান এসে আব্বুর সামনে দাঁড়ালো। আব্বু একবার ওর দিকে তাকালে সাথে সাথে ঈশান মাথা নিচু করে নিয়ে বলতে লাগলো, আই এম সরি আব্বু, তখন তোমার কথাটা আমার শোনা উচিত ছিল। তোমার কথা না শুনে অনেক বড় অন্যায় করেছি। আমি তোমার কাছে মাপ চাইছি। তোমাদের কথা মতো তোমাদের কাছে ফিরে এসেছি। আমি সব ছেড়ে দিয়ে এসেছি। এবারের মতো আমাকে মাফ করে দাও। তোমরা যা বলবে আমি তোমার সব কথা শুনতে রাজি। তারপরও আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি আর তোমার কোনো কথার নড়চড় হতে দেব না। তুমি যা বলবে আমি সেটাই চোখ বুজে মেনে নেব। আব্বু ঈশানের দিকে তাকিয়ে রইল, আর ঈশান কথাগুলো বলেই চুপচাপ মাথা নিচু করে আছে। তখন আম্মু গিয়ে ঈশানকে একটা জায়গায় বসিয়ে দিয়ে ঈশান আব্বুর দিকে তাকালো। আব্বু এখনও কোনো কথা বলছে না দেখে ঈশানের বেশ খানিকটা ভয় পেয়ে গেল। তখন ও আবারও বলতে লাগলো, আব্বু তুমি আমার উপর রাগ করে আছো? আব্বু আমি ভুল করেছিলাম, বুঝতে পারিনি তোমার কথাটাই সত্যি হবে। যখন বুঝতে পারলাম তখনই ভুলটা শুধরে নেওয়ার জন্য ওর সাথে সব শেষ করে দিয়ে চলে এসেছি। আমি তোমার সব কথা শুনবো।
তোমাকে অফিসে বসতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। এইসব লোক দেখানো ভালোবাসায় জড়ালে চলবে না। আর হ্যাঁ, যখন বলবো, যার সাথে বলবো, তোমাকে কোনো কথা ছাড়াই বিয়ে করে নিতে হবে, তাহলে বাঁচাতে থাকতে পারো। আর আমার রাগ করে থাকার কোনো প্রশ্নই আসে না। আমি তো বলেছিলাম, যদি নিজেকে শুধরে নিতে পারো তবেই আমি ভেবে দেখব। আমি জানতাম একদিন এরকমই হবে, আর তুমিও ফিরে আসবে। ওরকম মেয়েদের আমার খুব ভালো করেই চেনা আছে। প্রথম প্রথম বড় লোকদের ছেলেদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের পটিয়ে মায়ায় ফেলবে। পরবর্তীতে যখন নিজে দেখবে ছেলেগুলো ওদের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারবে না, তখন ঠিকই ওদের ছেড়ে চলে যাবে। এই জন্য আমি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম, কারণ আমি ছাড়া তুমি অসম্পূর্ণ। এত টাকা পয়সা দেখেই মেয়েটা তোমাকে ভালোবেসেছিল। আর এখন যখন বুঝতে পারলো তোমাকে দিয়ে ওর স্বপ্নগুলো পূরণ করতে পারবে না, তখন সব ভালোবাসা ওর কাছে শেষ হয়ে গেছে। তোমাকে বাস্তবটা রিয়েলাইজ করার জন্য আমি একা পথে ছেড়ে দিয়েছিলাম। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তো সেই দিন কত বড় ভুল করছিলে। আব্বুর কথাতেই ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আব্বুর সাথে ঈশান কিছুক্ষণ কথা বলে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো। রুমে এসে নীলার সব স্মৃতিগুলো একে একে পুড়িয়ে ফেলল। কারণ ওর দেওয়া প্রত্যেকটা জিনিস, ওর ব্যবহার করা প্রত্যেকটা জিনিস আর ওর সাথে থাকা স্মৃতিগুলোই ঈশান আর রাখতেই চায় না। তাতে অন্তত এই বিশ্বাসঘাতককে ভুলতে পারবে। কালকে থেকে জীবনের নতুন দিন আর নতুন কী করে সব কিছু শুরু করার আশায় ঈশান আগামী দিনের জন্য অপেক্ষা করতে লাগলো। এমন করে প্রতারিত হয়ে যেন নতুন করে নিজেকে চেনার আর জানার ইচ্ছে ঈশানে তৈরি হতে লাগলো। পরদিনই আব্বু ওকে অফিসে নিয়ে গেল। অফিসে নিয়ে গিয়ে এমডি চেয়ারে বসালো। ঈশান অবাক হলো, আব্বু এত সহজে ওকে এত বড় দায়িত্ব দিবে। ঈশান এরকম একটা ঘটনা ঘটিয়ে তাতে আব্বু ওকে এত সহজে মাফ করে দিবে সেটা ঈশানের কল্পনাতেও ছিল না। অন্যদিকে ঈশানের আব্বু চাইছে ছেলের উপর যে প্রভাব পড়েছে সেটা কাজের মাধ্যমে হলেও কিছুটা সময়ের জন্য হলেও দূর হোক। তাই ওকে পরদিনই অফিসে নিয়ে এসেছে। তারপর সবার সাথে পরিচয় করিয়ে দিল। এমডি চেয়ারে বসিয়ে আব্বু অফিস থেকে বেরিয়ে গেল। এমন করে আরও কিছুদিন কেটে গেল। এরই মাঝে অফিসে কাজের চাপ পড়ার কারণে ঈশানের বাসায় ফিরতে দেরি হয়েছিল। তার জন্য আব্বুর সাথে ওর রাতেই দেখা হচ্ছিল। আব্বু ওকে বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান বলে, আমি অফিসে প্রথমবার যাচ্ছি, তার উপর এত এত কাজ, তাই সময় লাগছে। সময় দাও, আমি সবটা গুছিয়ে নেব। আমি কথা দিচ্ছি, তুমি যেমন করে সবটা হ্যান্ডেল করতে আমিও ঠিক তেমন করে সবটা হ্যান্ডেল করব। পরদিন ঈশান অফিসে এসে কাজ করতে লাগলো। একটু বাদেই কেউ একজন দরজায় নক করে বলতে লাগলো, মে আই কাম ইন স্যার? ঈশান দরজার দিকে না তাকিয়ে বলে উঠল, ইয়েস, কামিং। কাজের চাপে সামনের দিকে না তাকিয়ে বলল কথাটা। ঈশান একটা ফাইল দেখছিল। মেইলি কণ্ঠস্বর হওয়ার পরও সামনে তাকায়নি। ঈশান ভেবেছে অফিসের কোনো স্টাফ। মেয়েটা ভিতরে এসে ঈশানের সামনে দাঁড়ালো। মেয়েটাকে দাঁড়িয়ে থাকা দেখে বলল, দাঁড়িয়ে না থেকে বসুন, কোনো সমস্যা হলে বলুন, আর সাইন করা লাগলে দিন, করে দিচ্ছি। মেয়েটা কোনো কথা বলল না। আশ্চর্য, কী সমস্যা এর? আসার পর থেকে চুপচাপ আছে কেন? ঈশান ফাইল থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। মিষ্টি দেখতে একটা মেয়ে শাড়ি পরে ওর সামনে দাঁড়িয়ে আছে, আর হিজাব পরে আশায় মাথার চুলগুলো ঢাকা, দুই হাত ভর্তি চুড়ি, তার উপরে হরিণের মতো দুটো চোখ দিয়ে যেন ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। ঈশান কিছুক্ষণের জন্য নিজের মধ্যে থেকেই যেন হারিয়ে গেল, কারণ এমন একটা মেয়ের দিকে তাকিয়ে চোখ জোড়া ফিরিয়ে নেওয়া অসম্ভব। তারপর চোখ জোড়া বলতে লাগলো, আপনি অফিসে নতুন, আপনাকে আগে দেখেছি বলে মনে হচ্ছে না। তাছাড়া আমার জানা মতে নতুন করে কাউকে জবে নিয়োগ দেওয়া হয়নি, তাহলে আপনি অফিসে আসলেন কি করে? ঈশানের কথাতে মেয়েটা কিছুটা হকচকিয়ে গেল। তারপর হাতে থাকা ফাইল ঈশানের দিকে এগিয়ে দিতেই মেয়েটাকে বসতে বলল। মেয়েটা ঈশানের সামনে বসলো। এখনও ওর দিকেই তাকিয়ে আছে। কৌতূহল হচ্ছে মেয়েটাকে নিয়ে, তাই ফাইলটা বেশ ভালো করে দেখলো। মেয়েটার পড়ালেখাটা বেশ ভালোই করেছে, সেটা সার্টিফিকেট দেখেই বোঝা যাচ্ছে। ভদ্রমহিলা বেশ কোয়ালিফাইড। তাই এবার ঈশান মেয়েটার দিকে তাকালো, বলল,
সবই বুঝতে পারলাম, কিন্তু আপনাকে এখানে কে পাঠালো? আর আমার বিয়ের কোনো দরকার নেই, আমি কোনো বিজ্ঞপ্তি বা নিয়োগ দিইনি, তাহলে আপনি এখানে কেন? আসলে আঙ্কেল, না মানে আপনার আব্বু আমাকে এখানে পাঠিয়েছে। কালকে ফোন করে বললো যে আমাকে আজকে থেকেই এই অফিসে জব করতে হবে। আপনি আমাকে চেনেন না, তাই সিভিটা নিয়ে এসেছি। যদি আপনার দেখতে ইচ্ছে হয় তাই আর কি। তার মানে আব্বু আপনাকে এখানে পাঠিয়েছে আর আপনি আমাদের অন্য অফিসটাতে কাজ করতেন? জি স্যার। ঈশান মেয়েটার সিভিটা ভালোভাবে দেখলো, বুঝতে পারলো ওর থেকে মেয়েটা 3 বছরের সিনিয়র। আবু শেষে একটা সিনিয়র মেয়েকে ওর বিয়ে করে অফিসে পাঠালো। ঈশানের বেশ খানিকটা রাগ হলো। ও তো বলেনি ওর কোনো বিয়ে লাগবে, তাও আবার সেটা মেয়ে। ঈশান আব্বুকে কল লাগালো। কয়েকবার বাজতেই আব্বু ফোনটা রিসিভ করতেই ঈশান বলতে লাগলো, আব্বু, আমি তো তোমাকে একবারও বলিনি আমার কোনো বিয়ে দরকার, তাহলে ওনাকে এখানে পাঠালে যে? তুমি তো বাসায় ঠিকমতো আসতে পারো না, দুপুরে খেতেও আসতে পারো না। ম্যানেজারের থেকে শুনলাম তুমি নাকি দুপুরের খাবার বিকেলে খাও, তাহলে রাতেরটা কখন খাও সেটা আমি দেখি। তাই ভাবলাম তোমার একজন বিয়ের দরকার। এখন থেকে তোমার আর কোনো অসুবিধা হবে না, বিয়ে তোমার কাগজগুলো গুছিয়ে রাখতে পারবে। দেখো, মেয়েটা আমাদের অন্য অফিসটাতে কাজ করতো, বেশ ভালো মেয়ে। আপাতত ওকে এখানে দরকার হচ্ছে না, তাই তোমার ওখানে পাঠিয়েছি। তুমি আজ থেকে মেয়েটাকে তোমার সাথেই থাকবে, আর ওর সাথে সবটা মানিয়ে নিও, তোমাকে অনেক হেল্প করতে পারবে। কিন্তু আব্বু, আমি তো একবারও বলিনি আমার কোনো মেয়ে বিয়ের দরকার আছে। বিয়ে সে মেয়ে হোক বা ছেলে, কাজের দক্ষতা থাকলেই হয়। মেয়েটার কাজের দক্ষতা বেশ ভালো, দেখবে খুব সহজেই তোমার কাজের চাপ কমে যাবে। আর ঠিক সময় মতো বাসায় তুমিও আসতে পারবে। টাইম টেবিল আর শিডিউল মেনটেন করে কাজ করলে সব সময়ই মতোই হবে। ঈশান আর কোনো কথা বলতে যাবে তার আগেই আব্বু বলতে লাগলো, আর কোনো কথা নয়, বাসায় আসার পর আমি বলেছিলাম আমি যা করব সেটা তোমার ভালোর জন্যই। আর যেটা করতে বলবো সেটাই তোমাকে করতে হবে। ওকে কাজ বুঝিয়ে দাও, আর কোনো কথা শুনতে চাই না আমি। আব্বুর এরকম রাগী কথা শুনে ঈশান মেয়েটার দিকে তাকাতেই দেখলো মেয়েটা সে তখন থেকে ড্যাব ড্যাব করে ওর দিকেই তাকিয়ে আছে। ঈশানের বেজায় পরিমাণ রাগ হলো, তাই বলতে লাগলো, এই যে মিস, এমন ঢ্যাপ ঢ্যাপ করে দাগিয়ে থাকার কিছুই নেই। কোনো মেয়ে কোনো ছেলে দেখে এরকম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সেটা এই প্রথমবার দেখলাম, নাকি আগে কখনো কোনো ছেলে দেখেননি? মেয়েটা ঈশানের কথাতে বেশ খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল আর বলল, সরি স্যার, না মানে আসলে আপনি দেখতে অনেকটা হ্যান্ডসাম, তাই আর কি। সেজন্য চোখ দিয়ে একেবারে গিলে খেতে হবে, তাই তো? আপনি এমন করে বলছেন কেন স্যার? আমি কি তা বলেছি নাকি? দেখুন মিস, অত কিছু শুনতে চাই না। আপনি কাজের জন্য এসেছেন, কাজ করুন। এমন ড্যাব ড্যাব করে দাগিয়ে থাকার বিষয়টা আর যেন না হয়। এগুলো করলে আমার অস্বস্তি ফিল হয়। যান, গিয়ে কাজে মনোযোগ দিন। আমার নাম সিনথিয়া। আপনি আমাকে বারবার মিস কেন বলছেন স্যার? তাছাড়া আপনি তো এখন আমার কাজটা বুঝিয়ে দেননি, তাহলে আমি কি করে নিজের কাজটা করব স্যার? ঈশান চুপচাপ ভাবতে লাগলো মেয়েটার ডেস্কটা এখন কোথায় দিবে আর ওকে কোথায় বা যেতে বলবে। আলাদা করে মেয়েটার জন্য অফিস আর কোনো ডেস্ক নেই। মেয়েটাকে জিজ্ঞেস করলেই বলবে এই কেবিনে বসাতে। তাছাড়া সাধারণত অফিসের পিএ বসের সাথেই তার কেবিনের মধ্যেই বসে। কথাগুলো ভেবেই ঈশানের বেশ খানিকটা রাগ হলো। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে নিজের কাজ সম্বন্ধে সব জানালো। অফিসে আসার পর থেকে শুরু করে বাসায় ফেরা অবধি যা যা করে সব কিছু সিনথিয়াকে জানালো। তখন মেয়েটা বলতে লাগলো, স্যার তাহলে আমি একটা শিডিউল করে দিচ্ছি, আপনি দেখুন পছন্দ হয় কিনা। মনে হয় এই শিডিউলটা একবার ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আপনি এখন যান। স্যার আমি কোথায় বসবো? আমার তো কোনো ডেস্ক নেই। আপাতত ওয়েটিং রুমে গিয়ে কাজ করুন, কাল আপনার জন্য ডেস্কের ব্যবস্থা করা হবে। মেয়েটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই ঈশান আবারও বলল, কি হলো, যান। ঈশানের হঠাৎ কথাতে মেয়েটা কিছুটা কেঁপে উঠল। তারপর তাড়াহুড়ো করে কেবিন থেকে বেরিয়ে গেল। ঈশানের রাগ হচ্ছে, একটা মেয়েকে ওকে সহ্য করতে হচ্ছে। আর মেয়েটা কেমন হ্যাংলা টাইপের, আসার পর থেকেই ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। এরকম কোনো মেয়েকে ঈশান আগে কখনো দেখেনি, যে কিনা কোনো ছেলের দিকে এরকম হাঁ করে তাকিয়ে থাকে। মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দরী আর প্রচুর পরিমাণে কিউট।
শাড়িতে মেয়েটাকে একদম পুতুলের মতো লাগছিল, যে কেউ প্রথম দেখাতেই একে পছন্দ করে নেবে। কিন্তু ঈশানের এই মুহূর্তে কাউকে পছন্দ হচ্ছে না। সেদিন বাসায় আসার পর ঈশান আব্বুকে কিছু বলতেও পারল না, আবার চুপচাপ করেও থাকতে পারল না। ঈশান আব্বুকে জিজ্ঞেস করলো, আব্বু, এখন মেয়েটাকে কোথায় বসে দেবো বলো তো? হঠাৎ করে একটা মেয়েকে আমার বিয়ে করে দিলে। আমি তো বলিনি আমার কোনো বিয়ে দরকার আছে। একবার বলেছি না, আমি যেটা ঠিক মনে করব সেটাই করব। এটা তো ভুল নয়। আমি যেটা দরকার আছে ভাবি, সেটা পরবর্তীতে তোমার ঠিকই কাজে লাগবে। তোমার কেবিনে তোমার বিয়ের ব্যবস্থা করবে, আর বিয়ে কোথায় বসে সেটাও কি তোমাকে বলে দিতে হবে? কালো ডেস্কের ব্যবস্থা করে দিও। আব্বু, সিনিয়র একটা মেয়েকে আমার সহ্য করতে হবে, আবার বলছে নাকি নাম ধরে ডাকতে হবে। আমি বুঝতেই পারছি না যে এই মেয়েটাকে তুমি কোথা থেকে উদয় করলে, আর হঠাৎ করে আমার অফিসেই কেন পাঠালে? কেন? মেয়েটা আবার তোমাকে কি সমস্যায় ফেললো? তোমাকে কোনো ঝামেলায় ফেলছে না তো, তাই না? তাহলে এত অস্বস্তি ফিল করছো কেন? দেখো, কাজের জন্য আমি যে কারোর সাথে আফসোস করতে রাজি আছি। আর এই মেয়েটা অন্তত ভালো, পড়ালেখাতেও যেমন তেমনি কাজের ক্ষেত্রেও অনেক এক্সপার্ট। তোমাকে অনেক হেল্প করবে, কালকে থেকে সেটা বুঝতে পারবে। অফিসে আসার পর মনে হলো এই মেয়েটাকে এখন থেকে সব সময় ঈশানে সহ্য করতে হবে। যেমন হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে, তার উপর আবার সব সময় এখন থেকে একে সহ্য করে নিতে হবে। আজকে থেকে আবার ওরই কেবিনে থাকবে। কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে সে ভাবতেই ঈশানের রাগ হচ্ছে। সকালে এসেই ঈশান সিনথিয়ার ডেস্কের ব্যবস্থা করে দিয়েছে। এতক্ষণ মেয়েটা ওর ডেস্কের সামনেই বসে ওর দিকে হাঁ করে তাকিয়েছিল। সিনথিয়ার ডেস্কটা রেডি হতেই ঈশান ওকে সেখানে গিয়ে বসতে বলল। 10 মিনিট বাদে আবার ঈশান ওকে ডেকে বলল, মিস সিন্ধিয়া, দুটো কপি আনতে বলুন। সিনথিয়া আশেপাশে তাকিয়ে তারপর ঈশানকে উদ্দেশ্য করে বলল, স্যার আমি? হ্যাঁ, কেন, কি হয়েছে? আপনার লজ্জা লাগছে? ঠিক আছে, আপনাকে করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসি, কেমন? না মানে আসলে আমি... আব্বু তো বলেছিল আপনি ভালোই কাজ করতে জানেন, কিন্তু প্রথম কাজেই এত 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 বিব্রত বোধ করবেন সেটা ভাবতে পারিনি। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসছি। মেয়েটা কেবিন থেকে বেরিয়ে গেল। আর বেরিয়ে যাবার পর হাজারটা বকা ঈশানকে দিতে লাগলো। কত বড় বদমাইশ খাটাস একটা লোক! ওর জন্য নাকি আমাকে এখন চা কফি আনতে হবে। আমি কি অফিসের পিয়ন না তাকে দারোয়ান যে আমাকে দিয়ে এগুলো করতে হবে? তো সাহসটা কি করে আমাকে চা কফি বানাতে বলে? তুই জানিস আমি কে? তোকে ধ্বংস করে দেবো, মেরে তোর নাকটা আমি ফাটিয়ে দেবো। শেষে আমাকে কিনা বচ্চাদের জন্য কফি বানাতে হচ্ছে। ঈশানকে হাজারটা বকাঝকা দিতে দিতেই 15 মিনিটের মাথায় কফি বানানো শেষ করে সিনথিয়া। তারপর নিজেই নিয়ে গিয়ে ঈশানের টেবিলের উপর কফি দুটো রেখে দিয়ে বলতে লাগলো, স্যার, আপনার কফি রেডি। একটা আপনি নিজে খান। সিনথিয়া চুপ করে রইল। তখন ঈশান ওকে একটু ধমকে সুরে বলল, এই মেয়ে, আপনি কি কানে কালা নাকি? শুনতে পাননি? আমি আপনাকে কফি খেতে বলেছি, খান। সিনথিয়া উত্তর দিয়ে মুচকি একটা হেসে কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে যখন চুমুক দিতে নিবে তখন ঈশান বলতে লাগলো, এত বড় হয়েছেন তারপরেও জানেন না যে কোনো খাবার বসে খেতে হয়? বসুন। সিনথিয়া ঈশানের সামনে বসে কফিতে চুমুক দিতে লাগলো আর ভিড় করতে লাগলো। ঈশান বুঝতে পারলো সিনথিয়া ওর গুষ্টি উদ্ধার করছে, তাই ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, আমাকে গালিগালাজ করা থাকলে সেটা সামনেই করতে পারেন, এরকম বিড়বিড় করার কিছুই নেই। কী যে বলেন না স্যার, আমি আপনাকে কেন গালিগালাজ করতে যাব? না মানে আসলে বলছিলাম কি, আমি তো অফিসের পিয়ন বা দারোয়ান নয় যে আমাকে দিয়ে চা কফি এনে... আমি একবারও আপনাকে আনতে বলেছি? তাহলে আপনি তো বললেন আমাকেই আনতে, না হলে কি আমি যেতাম? আর আপনি ধমক দিয়েই তো আমাকে... আমি আপনাকে বলেছি দুটো চা বা কফি আনার ব্যবস্থা করুন, কাউকে দিয়ে আনান। তার মানে এই না যে আপনি নিজে গিয়ে কফি বানাবেন। আপনি কি বোকা? আপনার কি মাথায় কিছুই নেই? এই অফিসে কফি বানানোর জন্য কি আমি আপনাকে দেখেছি? আজব ক্যারেক্টার তো আপনি। আপনি সামান্য বিষয়টা বুঝতে পারেননি। আপনি নিজেই গেলেন কফি বানাতে, গাধি একটা। আমাকে একদম উল্টোপাল্টা নামে ডাকবেন না, আমার একটা সুন্দর নাম আছে। আমি গাধি হতে যাব কেন? আপনি এমন করে বললেন, আমি আমি তাই ভেবেছিলাম। হ্যাঁ, আমি ওই আর 10টা অফিসের বসের মতো আপনাকে দিয়ে
অফিস পরিষ্কার করাবো, তারপর চা কফি আনাবো, পিয়নের কাজটাও আপনাকে দিয়ে করাবো, তাই তো? আজব ক্যারেক্টার মাইডি আপনি। তার উপর আমার একটা ডাউট হচ্ছে এখন আপনাকে নিয়ে। কিসের ডাউট স্যার? ডাউট এটা নিয়ে হচ্ছে যে আপনি এত ভালো রেজাল্ট করলেন কি করে? আপনার মাথায় তো দেখছি গোবর ছাড়ার কিছুই নেই। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন স্যার। আমি মোটেও এসব সহ্য করব না। আমার বিয়ে হলে এগুলো সহ্য করে নিতে হবে মিস সিনথিয়া। কফিটা শেষ করে নিজের কাজে যান এখন। সিনথিয়ার মনে হাজারটা প্রশ্ন উকি দিচ্ছে। এই ছেলেটা এত বাঁকাভাবে কথা বলে কেন? এমন করে কথাগুলো বলল মনে হয়েছিল ওকে কফি আনতে বলেছে, আর ওই ড্যাং ড্যাং করে চলে গেল। কথাটা ভালো করে শোনার চেষ্টা করলো না। নিজেকে 101টা গালি দিল সিনথিয়া। দুপুরে ঈশানের খাওয়ার টাইম হতেই সিনথিয়া উঠে আসলো আর ঈশানের সামনে দাঁড়াতেই বলল, আবার কি হলো আপনার? আবার কোন বিষয়ে বলবেন? এবার আমার নয়, আপনার বিষয় বলো স্যার। আপনার এখন লাঞ্চের টাইম হচ্ছে, তাই বলছিলাম কি সময় মতো লাঞ্চটা করে নিয়ে আবার কাজে বসলে দেখবেন ভালো লাগবে। ঈশান কিছু একটা ভেবে তারপর ফাইলটা রেখে সিনথিয়াকে বলল। চলুন ক্যান্টিন থেকে গিয়ে খেয়ে আসি। সিনথিয়া দাঁড়িয়ে রইল, তাই বলল, কি ব্যাপার আপনি দাঁড়িয়ে আছেন যে, আর হাত মোছাচ্ছেন কেন বাচ্চাদের মতো? না মানে আসলে আমি আপনার সাথে। হ্যাঁ, কেন? লাঞ্চ করার ইচ্ছে নেই নাকি? বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবেন? তাহলে চলুন সেখানে নিয়ে যাই আপনাকে। স্যার আমি বলছিলাম কি আপনি আমার সাথে খাবেন? না মানে একই টেবিলে দুইজনের সামনাসামনি বসলে আপনার কোনো অস্বস্তি ফিল হবে না তো? কেন আপনাকে নিয়ে আমার অস্বস্তি ফিল হবে কেন? আমি তো আপনার বিয়ে, তাই বলছিলাম আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে। আপনার হঠাৎ এমন মনে হলো কেন? কালকেই তো বললেন আমি আপনার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকি। তার উপর যদি একই টেবিলে বসি আর আমি আপনার সামনাসামনি বসি তাহলে তো আপনার দিকে আমার চোখ পড়বে, তাহলে তো আপনার অস্বস্তি ফিল হবে, তাই বলছিলাম। ঠিক আছে, আপনাকে যেতে হবে না। এই না, আমি যাব না, আমার তো খুব খিদে পেয়েছে। ঈশানের বেশ হাসি পেল। খিদেটা নিজের পেয়েছে, ওকে জোর করে কিনা খাবার খেতে যেতে বলছে। ঈশান বেরোতে বেরোতে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খিদেটা নিজের পেয়েছে সেটা বলবেন না, সেটা উল্টো আমার ঘাড়ে চাপাচ্ছেন। আমার খাওয়ার সময় হয়ে গেছে। মেয়েটা মুখটা বাচ্চাদের মতো করে ফেললো আর বাচ্চাদের মতো করেই বলল, আপনি কি করে বুঝলেন স্যার? সেই আধা ঘন্টা আগে থেকে দেখছি আপনি কেমন যেন হাঁসফাঁস করছিলেন, কিছু বলতে চেয়ে বলতে পারছিলেন না। যে দুটো বাজলো সেই এসে আমার সামনে দাঁড়ালেন, তাই বুঝতে পারলাম। ধন্যবাদ স্যার, এখন একটু ফাস্ট চলুন, আমার খুব খুব ক্ষুধা পেয়েছে। খিদে পেলে আমার কোনো কাজই মাথায় ঢোকে না, তাই খেয়ে কাজ করলে ভালো হবে না? ওরা দুজন ক্যান্টিনে গিয়ে বসলো। তারপর দুজন নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করলো। খাবার আসতেই ঈশান ফোনের দিকে তাকিয়ে আবারও খাওয়াতে মনোযোগ দিল, আর সিনথিয়া ওকে দেখতে ব্যস্ত আছে। নিজের থেকে 3 বছরের জুনিয়র, তাও আবার অফিসের বস, তার উপর এত রাগী। অফিসের বসগুলো মনে হয় এমন রাগীই হয়। কথাগুলো সিনথিয়া ভাবছে আর মিটমিট করে হাসছে, কিন্তু তারপরও মাথায় ঘুরপাক খাচ্ছে ছেলেটাকে দেখতে বড্ড কিউট। আর এত কিউট যে কোনো মেয়ে প্রথম দেখাতেই ছেলেটার প্রেমে পড়তে বাধ্য হবে। কিউটের ডিব্বা একটা। কথাগুলো ভেবেই সিনথিয়া একটু হাসলো। ঈশান এবার বিষয়টা লক্ষ্য করে বলতে লাগলো, মিস সিনথিয়া, আমাকে দেখার অনেক সময় পাবেন। আমার কেবিনেই বসেন, আমাকে সারাদিন ধরেই দেখতে পারবেন। এখন অন্তত খাবারটা তাড়াতাড়ি শেষ করুন। সিনথিয়া লজ্জা পেয়ে গেল, আর কিছু বলতে পারল না। চুপচাপ খাবার খাওয়াতে মনোযোগ দিল, কিন্তু বারবার ঈশানের দিকে নজর পড়ছিল। সামনে এরকম হ্যান্ডসাম আর কিউট একটা ছেলে থাকলে তার দিকে না তাকিয়ে থাকা অসম্ভব। তাই সিনথিয়াও চোখ ফেরাতে পারছে না, বারবার ওর দিকে তাকাচ্ছে। দিনটা সিনথিয়ার কথা আর ওর নানার প্রশ্নে কেটে গেল ঈশানের। ঈশান সন্ধ্যার মুখে যখন অফিস থেকে বের হলো, দেখে সিনথিয়া অফিসের সামনে দাঁড়িয়ে আছে। ঈশান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে তারপর গাড়িতে উঠে গাড়িটা নিয়ে এসে মেয়েটার সামনে দাঁড় করালো। সিনথিয়া এদিক ওদিক দেখতে আরম্ভ করলো। তখন ঈশান গাড়ির গ্লাসটা নামিয়ে দিয়ে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়েছেন যে? বাসায় যাবেন না মিস সিনথিয়া? যাবো, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না স্যার। অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে আছি, তারপরেও রিক্সা পাচ্ছি না। আপনার বাসাটা কোথায়? মেয়েটা একবার বাসার ঠিকানাটা বলতেই ঈশান বুঝতে পারল সিনথিয়ার বাসায় যেতেও প্রায় 30 থেকে 45 মিনিট সময় লেগেই যাবে। ওর আরও মনে হতে লাগলো একে তো সন্ধ্যা হয়ে আসছে, তারপর একা একটা মেয়ে, আশেপাশে কোনো রিক্সাও দেখা যাচ্ছে না।
তাই এমন করে একা একা ছাড়লে নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে। তাই ঈশান বলতে লাগলো, গাড়িতে উঠুন, আমি আপনাকে পৌঁছে দেব। না না স্যার, ঠিক আছে, আপনি চলে যান, আমি যেতে পারবো। এত কথা বলেন কেন? আজকে আপনাকে এখানে রেখে গেলে যদি আপনার কিছু হয়ে যায় তার জন্য দায়ভার আমাকে নিতে হবে। আর এলাকাটাও বেশি ভালো না, সন্ধ্যা হয়ে আসে। আপনাকে আমি বাসায় পৌঁছে দিই, পরে সব বলবেন। এখন উঠুন। সিনথিয়া গাড়িতে উঠে ঈশানের পাশের সিটে বসলো। মেয়েটা মাথাটা নিচু করে আছে। ঈশান আর চোখে একবার ওর দিকে তাকিয়ে তারপর বলতে লাগলো, সব সময় বক বক করতে থাকেন, এখন কি হলো? কথা বলছেন না যে? না মানে, আসলে আমি আপনার দিকে তাকালেই তো আপনার অস্বস্তি ফিল হয়, তাই আর কি। তাই আমার দিকে তাকাতে চাচ্ছেন না, তাই তো? আচ্ছা শুনুন, এত লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি আপনাকে কোনো প্রেমের প্রস্তাব দেইনি যার জন্য লজ্জা পাচ্ছেন। তাছাড়া আপনি আমার অফিসের পিএ, আমার বউ নন যে আমার সামনে আপনার এত লজ্জা পেতে হবে। বউ কথাটা শোনার সাথে সাথেই সিন্ধিয়ার বুকের ভিতরটা কেমন করে যেন কেঁপে উঠল। মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান বিষয়টা বুঝতে পেরে ওকে আর কোনো প্রশ্ন করলো না। প্রায়ই অনেক ঘন্টা সময় লেগে গেল সিন্ধিয়ার বাসায় পৌঁছতে। রাস্তায় বেশ জ্যাম ছিল বলে এতটা সময় লাগলো, না হলে আরও আগেই আসতে পারত। সিনথিয়ার বাসার সামনে গাড়িটা থামাতেই মেয়েটাকে গাড়ি থেকে নেমে ওকে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে ধন্যবাদ জানিয়ে চলে যেতে নিলেই ঈশান উল্টো দিকে ফিরে চলে আসলো। ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে সিনথিয়া ভাবতে লাগলো, এমা এত বড় উপকার করলো, আর আমি কেন ওনাকে একবারও বাসায় আসার কথা বললাম না? আমিও না কখন যে কি করি। আসলে উনি ঠিকই বলে আমি একটা গাধি। আচ্ছা, তখন পচাটা বউ কথাটা বলার সাথে সাথে বুকের ভিতরে কেমন যেন ঢোল পিটাচ্ছিল। বুঝতে পারলাম না এরকম কেন লাগছিল। পুরো শরীরটা কেমন যেন অসাড় হয়ে আসলো। তাহলে কি ওনার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করতে শুরু করেছে? হাজারটা প্রশ্ন সিনথিয়ার মাথায় ঘুরঘুর করতে লাগলো। নিজে নিজে বিড়বিড় করতে করতে মেয়েটা বাসার মধ্যে ঢুকে যায়। অন্যদিকে ঈশান বাসায় চলে আসে। এমন করেই পুরো একটা মাস কেটে গেল। আর এই একটা মাসের মধ্যে ঈশান বুঝতে পেরেছে মেয়েটা ওর দিকে অনেকটা এগিয়ে আসার চেষ্টা করছে। সিনথিয়া ওর প্রতি যে কতটা দুর্বল সেটা ঈশান খুব ভালো করেই বুঝে গেছে। ঈশান মেয়েটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারছে না, কারণ মেয়েটা ওর পিয়ে, তাই সবসময় মেয়েটার সামনেই থাকতে হয়। প্রথমে ঈশানের মেয়েটাকে অস্বস্তি ফিল হলেও এখন বেশ ভালোই সবটা মানিয়ে নিয়েছে। ঈশান আরও বুঝতে পারে সিনথিয়া হয়তো ওকে কিছু একটা বলতে চায়, কিন্তু ও বলতে পারে না। অফিসের বস ভেবে হয়তো। প্রতিদিনের মতো ঈশান আজকেও অফিসে এসে কাজ করছে। এমন সময় আব্বুর নাম্বার থেকে কল আসলো। হঠাৎ করে কল করেছে কেন আব্বু? কোনো কারণ ছাড়া কল করার মানুষ তো উনি নন। এর মাঝে সিনথিয়া এসে ঈশানের সামনে দুটো কফির মগ রাখলো। তখন ঈশান ইশারায় ওকে একটা মগ নিতে বললে সিনথিয়া একটা মগ নিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে খেতে লাগলো। সিনথিয়া শোনার চেষ্টা করলো, কিন্তু ঈশান সিনথিয়াকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখলে তখন চোখের ইশারায় ওকে বোঝালো। কি ব্যাপার, অমন করে তাকিয়েছেন কেন? না মানে, আসলে আপনাকে আজকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। সিনথিয়া বিষয়টা বুঝতে পেরে ঈশান একটু মুচকি হাসলো। ঈশান মুখটা ফিরিয়ে নিয়ে কথা বলতে বলতে কেবিন থেকে বেরিয়ে গেল। সিনথিয়া শুনতে পেল না যে ঈশান কি কথা বলছে। অন্যদিকে আব্বু এমন কিছু বলবে ঈশান সেটা ভাবতেও পারেনি। আব্বুর কথা শোনার পর ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর কিছুক্ষণ বাদে কেবিনে এসে ডেস্কে বসে ঈশান মাথার দুপাশে হাত দিয়ে টেবিলে হাতটা ঠেকালো। সিনথিয়া কিছু একটা ভেবে উঠে আসলো আর ঈশানের সামনে দাঁড়িয়ে বলল, স্যার কি হয়েছে? আপনার শরীর খারাপ লাগছে? আমি কি আপনার মাথাটা একটু... ঈশান মেয়েটার দিকে তাকাতেই সিনথিয়া মাথা নিচু করে ফেললো আর বলতে লাগলো, সরি স্যার, আসলে আপনি এমন করে মাথায় হাত রেখে আছেন তাই মনে হলো আপনার মাথায় বোধহয় ব্যথা করছে, তাই বলে ফেলেছি। না, আমার তেমন কিছু হয়নি, আপনি গিয়ে কাজ করুন। তাহলে আপনাকে এমন দেখাচ্ছে কেন স্যার? আপনি কোন বিষয় নিয়ে কি খুব বেশি চিন্তিত? কল রিসিভ করে বাইরে বেরিয়ে গেলেন, তারপরে আসার পর থেকে দেখছি এরকম করে মন খারাপ করে আছেন। কোনো দুঃসংবাদ শুনেছেন কি? না, তেমন কিছু না, একটা পার্সোনাল বিষয়ে খুব বেশি ঝামেলার মধ্যে আছি। যদি বলার মতো হয় আমাকে বলুন, আমি কোনো সমাধান থাকলে আমি আপনাকে অবশ্যই বলবো। এবার ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকাতেই সিনথিয়া চোখ জোড়া ফিরিয়ে নিল।
এই মেয়েটা ইদানিং ওর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, কেমন যেন লজ্জা পেয়ে যায়। ঈশান জানে না এই লজ্জার মানেটা কি। ঈশান কিছুক্ষণ ধরে ভেবে তারপর বলতে লাগলো, আব্বু বিয়ের কথা বলছে। আব্বু জোর করেছে বিয়ে করার জন্য, এখন বাসায় যেতে বলেছে। মেয়ের বাসা থেকে নাকি ওর আব্বু আর ভাই এসেছে, তাদের সাথে কথা বলতে হবে। মেয়ের বাসার লোকজন আমাকে দেখতে চেয়েছে। বিয়ে করতে চেয়েছে বলছে, তাহলে বিয়েটা করে নিলেই তো পারেন। তাছাড়া কতদিনই বা একা একা থাকবেন? আজ নয়তো কাল তো আপনাকে বিয়ে করতেই হবে। ঈশান ফ্যাল করে সিনথিয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা কেমন যেন কাচুমাচু করে হাত মোচড়াতে মোচড়াতে বলল, আসলে স্যার, আপনার পার্সোনাল বিষয়ে আমার যদিও নাক গলানো ঠিক না, তারপরেও বিয়ে তো একদিন না একদিন সবাইকে করতেই হবে। তাই আর কি বলছিলাম, বাসা থেকে যেটা বলেই সেটাই করে নেওয়া উচিত। আব্বু আম্মু কখনো ছেলে মেয়ের খারাপ চায় না স্যার। ভাবছি নিজের কাজ করেন গিয়ে। আমাকে এক্ষুনি একবার বাসায় যেতে হবে। মনে হয় না আজকাল অফিসে ফিরতে পারবো। এদিকটা আপনি একটু সামনে নিন। আর হ্যাঁ, সময় মতো বাসায় ফিরে যাবেন। কথাগুলো বলেই ঈশান গাড়ি চাবিটা নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাসায় ঢুকেই লিভিং রুমে আসলো, খেয়াল করলো আব্বু আম্মু কারোর সাথে কথা বলছে। ঈশান এগিয়ে এসে এবার লোকগুলোর দিকে তাকিয়ে তারপর সালাম দিয়েই লোকগুলো ওকে পা থেকে মাথা অবধি দেখে বলতে লাগলো, আফজাল, তোর ছেলে তো একেবারে রাজপুত্র দেখা যাচ্ছে। আমার তোর ছেলেকে দেখেই জামাই হিসাবে পছন্দ হয়েছে। এবার বাকি কথা বলতে পারিস। বাকি কথার আর কি বলার আছে? কথা তো আগে থেকেই হয়েই আছে। তাছাড়া ছেলের পছন্দ হলেই বা কি, আর না হলেই বা কি? তো আমি জোর করেই তোর মেয়ের সাথে বিয়েটা করিয়ে দিতাম। আব্বু আর ভদ্রলোক কথা বলতে লাগলো। আব্বু আর চোখে তাকিয়ে ইশারা করতেই ঈশান আব্বুর পাশে গিয়ে বসে পড়ল। ওরা বিয়ের কথা বলতে আরম্ভ করলো। ঈশান কোনো কথাই বলছে না। মনে হতে লাগলো মেয়েটাকে এখনো পর্যন্ত একবারও দেখলো না, তার আগেই বিয়ের কথা পর্যন্ত চলে যাচ্ছে বিষয়টা। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর সেখান থেকে উঠে যাওয়ার জন্য রিজন খুঁজতে লাগলো। তারপর লোকগুলো কথা শেষ করে দুপুরে লাঞ্চটা করে বেরিয়ে গেল। ঈশান রুমে এসে আব্বুর সামনে দাঁড়ালো। আব্বু ঈশানকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখানে যে? তখন ওখান থেকে ওঠার জন্য কারণ খুঁজতেছিলে, তাহলে এখন এখানে কেন? আব্বু আমাকে না জানিয়ে বিয়েটা ঠিক আব্বু আমাকে না জানিয়ে বিয়েটা ঠিক করলে কেন? একবার মেয়েটাকে দেখলাম না পর্যন্ত, তার আগে তুমি আমার বিয়ে ঠিক করে দিলে। মেয়েকে দেখতে হবে না, দেখে শুনে কি বিয়ে করছিলে? আমি ভালো করেই জানি তুমি যাকে পছন্দ করছিলে তার সাথে তো 6 মাসের বেশি সংসার করতে পারোনি। এই মেয়েকে বিয়ে করে নাও। মেয়েটা অনেক ভালো, বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে, নম্র ভদ্র, আর তোমার আম্মু যেমনটা চায় ঠিক তেমন। আমাদেরকে আব্বু আম্মু হিসেবে মানতে ওর কোনো অসুবিধে হবে না। তোমার আম্মু মেয়েটার সাথে কথা বলেছে, যেমন অমায়িক ব্যবহার তেমনই সুন্দর করে কথা বলে। ঈশান, তুমি শুধু বিয়েটা করে নাও, ওর সাথে অনেক হ্যাপি থাকবে। অন্তত আর কোনো কষ্ট তোমাকে পেতে হবে না। বলছি যে মেয়েটাকে একবার দেখা উচিত ছিল। কার সাথে বিয়ে ঠিক করেছো? কোথায় বাড়ি, কি করে? আগে ব্যাকগ্রাউন্ডে কি ছিল জানি না, তার আগে তুমি আমার বিয়ে ঠিক করে দিলে। অন্তত বিয়ে ঠিক করার পরে তো একবার মেয়েটির সাথে দেখা করার সুযোগ তো করে দিবে। হ্যাঁ, সুযোগ করে দিই আর তুমি বিয়েটা ভেঙে দাও, তাই তো? তোমার মতলব আমার খুব ভালো করেই জানা আছে। তুমি খুব ভালো করেই জানো আমি যেটা বলি সেটাই করে তবেই শান্ত হই। তুমি বাসায় ফেরার পরে কিন্তু আমাকে কথা দিয়েছো, আমার কথাতে বিয়ে করে নিবে। যাকে বলবো, যখন বলবো, আমার নির্দেশে বিয়ে করে নিতে হবে। এখন তাহলে আমার মুখের উপরে কথা বলছো কেন তুমি? শোনো আব্বু, তোমার জন্য আমি যেটা করি সেটা সবসময় ভালোই হয়। কেন কেন বিশ্বাস রাখতে পারছো না? দেখো, সবই ঠিকঠাক হবে, আর তুমিও ওর সাথে ভালো থাকবে ঈশান। আজও বাবু, আমি কি একবার বলেছি যে বিয়েটা করব না? বলেছি মেয়েটার সাথে একটু কথা বলতে চাই। তার মানে এই না যে আমি বিয়েটা ভেঙে দিব। আমার কোনো পছন্দের মানুষ নেই। আমার সাথে বাজে কিছু হয়েছিল বলে তোমার কথা অনুযায়ী বাসায় ফিরে এসেছিলাম। তারপর থেকে তোমার কোনো কথা ফেলেনি। তুমি যেটা বলেছো, যেভাবে বলেছো সেটাই শুনেছি। তাহলে মেয়েটাকে অন্তত আমার সাথে পরিচয় করিয়ে দাও। তাও দিচ্ছ না, না হলে নাম্বারটা দাও, একটু কথা বলি অন্তত। মেয়েটার বিয়েতে রাজি কিনা আমার সেটা তো জানতে হবে। কোনো দরকার নেই, আমার সবটা জানাশোনা আছে। মেয়েটাকে আমার ভালো করেই চেনা,
আর তুমি ওকে খুব কাছের থেকেই চেনো। কিন্তু সেই মেয়েটাকে তোমার বলতে এত অসুবিধা হচ্ছে কেন বলো তো? এরকম লুকানোর চেষ্টা করছে কেন আমাকে বলো। লুকানোর কি আছে? আচ্ছা, তোমার অফিসের পিএ যে সিনথিয়া মেয়েটা, ওকে তোমার কেমন লাগে সেটা আগে বলো তো। মেয়েটাকে দেখতে শুনতে মাশাআল্লাহ, ভদ্র ব্যবহার, সবার সাথে বেশ গুছিয়ে কথা বলে। তার মানে শেষে অফিসের পিএকেই বিয়ে করতে হবে? আব্বু, মেয়েটা আমার থেকে 3 বছরের সিনিয়র। একটা জুনিয়র ছেলে হয়ে কি করে সিনিয়র মেয়ের সাথে সংসার করবো বলো? একটাবার ভেবে দেখেছো? এরকম করে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করে দিলে, আর মেয়েটা এসব কিছু জানে? অনেক আগে থেকেই জানে। আর তোমার বিয়েটা তুমি বাসায় আসার পরে ঠিক করে রেখেছিলাম। মেয়েটা অনেক আগেই দেশে এসেছিল। তারপর যখন ওর আব্বুর সাথে তোমাদের বিয়ের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম ওদের বাসায়, সেই দিন ওকে দেখার পর আমার মনে হয়েছিল এই মেয়েটা আমার ছেলের বউ হওয়ার জন্য পারফেক্ট। সিনথিয়া বিয়েতে রাজি হয়েছে, ওর আব্বুর কথা মতো বিয়ে করতে রাজি হয়েছে। তখন আমি তোমার ছবিটা ওকে দেখিয়েছিলাম। ও কয়েকটা দিন ধরে ভেবে আমাকে উত্তর জানিয়েছিল। ও তোমাকে আরও কাছ থেকে চিনতে আর জানতে চায়। তাই আমি তোমাকে না জানিয়ে ওকে অফিসের বিয়ে করে পাঠিয়েছিলাম। আব্বু, শেষে আমার সাথে থেকে মেয়েটা আমার সাথে গেম খেললো, আর আমি সেটা বুঝতেই পারিনি। এজন্যই সবসময় আমার দিকে তাকিয়ে থাকে। তার মানে কি? তার মানে এটাই সিনথিয়া মেয়েটা তোমাকে পছন্দ করে, ও বিয়েতে রাজি। নাহলে এত বড় বিজনেসম্যানের মেয়ে কি করে তোমার অফিসের সামান্য পিএ পদে জব করতে যাবে? ঈশান, তোমার হয়তো ধারণার বাইরে ওর আব্বু কত বড় একজন বিজনেসম্যান, ওদের সম্পদের পরিমাণ কতটা সেটা তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না। ওদের ক্ষমতা আছে আমাদের মতো এই ছোটোখাটো বিজনেসম্যান 2-4-10 জনকে কিনে নেওয়ার। ঈশান কিছুক্ষণ ধরে চুপ করে রইল, কাউকে কিছু বলতে গিয়েও বলতে পারল না। ঈশান সিনথিয়ার এতটা কাছে থেকেও বুঝতে পারেনি মেয়েটা কী জন্য ওর দিকে তাকিয়ে থাকতো, কিন্তু ওকে বুঝতে দিত না। আচ্ছা, সিনথিয়া মেয়েটা তাহলে কি সত্যি আগে থেকে ঈশানকে পছন্দ করত, আর এজন্যই ওর সাথে এরকম বিহেভ করত? ঈশান এতটা কাছে থেকেও মেয়েটাকে বুঝতে পারেনি। কথাগুলো ভেবেই রাগ হচ্ছে। আর মেয়েটাই বা কেমন? ওকে একটাবার বলল না যে ওদের মাঝে পারিবারিকভাবে বিয়েটা ঠিক করে রেখেছে? কথাগুলো ভেবেই এবার ঈশানের মনে হতে লাগলো একটা সিনিয়র মেয়েকে কি করে বিয়ে করবে। আগের মেয়েটা এত গরিব হয়েও থাকলো না, তাহলে এত বড় লোকের একটা মেয়েকে বিয়ে করলে আগের মেয়েটার মতো ওকে হ্যাপি রাখতে পারবে? মেয়েটা এত বড় লোকের, আগের মেয়েটার থেকে ওর অনেক বেশি ডিমান্ড করবে, যেটা ওদের পক্ষে সবসময় দেওয়া সম্ভব না। সবারই কোনো না কোনো উইকনেস আছে। তাছাড়া বিজনেসম্যান বলেই যে সব সময় সবটা পেয়ে যাবে তার তো কোনো মানে নেই। টাকায় সব সময় সব কিছু হয় না। মেয়েটার সাথে যদি ওর মনের মিল না হয়। কথাগুলো ভেবেই ঈশান আপুর দিকে তাকালো আর বলল, কি এত ভাবছো? ভাবাভাবির কিচ্ছু নেই। শোনো, পুরো 1 মাস দুজনে অনেক কথা বলেছো, তাই আর প্রয়োজন নেই। তাছাড়া পুরো অফিসের সময়টা জুড়ে ও তোমার আশেপাশে ছিল, বুঝতে পারোনি মেয়েটার চালচলন। আর হ্যাঁ, ভালো কথা, মেয়েটা বিদেশ থেকে পড়ালেখা করে আসলেও ওর কোনো বয়ফ্রেন্ড নেই। ঘটনাটা তুমিই ঘটিয়েছো। ওরা সবটা জানার পরও যে একটা বিবাহিত ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাইছে, সেটা শুধু আমার মুখের দিকে তাকিয়ে। ওর আব্বু আমার ছোটবেলার ফ্রেন্ড, তাই ওকে তোমার হাতে তুলে দিতে চাইছে। ঈশান কিছুক্ষণ আপুর পাশে গিয়ে বসে রইল। আপুকে এক গাদা কথা ওকে শোনালো আর বোঝালো। এরই মাঝে আম্মু এসে খেয়াল করলো ঈশান চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। এবার আম্মুও ঈশানকে বোঝাতে আরম্ভ করলো আর মেয়েটাকে বিয়ে করে নিতে বলল। কিন্তু আপু আম্মু একবার তো বলতে পারতো ওদের বিয়ে ঠিক হয়ে আছে। সেটা না বলে চুপ করেছিল। রাগ হচ্ছে মেয়েটার ওপর, খুব। সবসময় সিনথিয়া এরকম করে তাকিয়ে কেন থাকতো তার কারণটা আজকে ঈশান বুঝতে পারল। আম্মুকে কিছুই বলল না। ঈশান বুঝে নিল যে অন্তত আজ যাই হোক বিয়েটা না করে এ বাড়িতে টেকা যাবে না। ঈশানের আব্বুর থেকে সময় নিল, আস্তে ধীরে বিয়েটা করে নেবে। তাই আব্বু মেয়ের বাবাকে ফোন করে সবটা জানিয়ে দিলে যে ছেলে হ্যাঁ বলার সাথে সাথেই ওদের জানিয়ে দিবে। পরদিন ঈশান অফিসে গেল। অফিসে গিয়ে দেখলো সিনথিয়া আগে থেকেই ডেস্কে বসে আছে।
ঈশানকে দেখেই সিনথিয়া উঠে দাঁড়ালো। তখন ঈশান ওর দিকে একবার তাকিয়ে ডেস্কে গিয়ে বসলো। সিনথিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঘটনাটা ও জানতো, তারপরও ঈশানকে বলেনি। রাগ হচ্ছে ঈশানের সিনথিয়াকে এমন লজ্জা পেতে দেখে। এমন অদ্ভুত আচরণের কারণ কাল ঈশান বুঝতে পারল। মেয়েটাকে ঈশান মুচকি মুচকি হাসতে দেখে বলল, এরকম করে হাসেন কেন আপনি? ঈশানের এরকম কথাতে মেয়েটা কিছুটা হক চুকিয়ে গেল আর আমতা আমতা করে বলতে লাগলো, আমার আব্বুর সাথে মিলে বেশ ভালোই গেম খেললেন আমার সাথে, তাই না? আপনি এরকম নাটকটা করতে পারলেন কি করে? অন্তত আপনি তো আমাকে জানাতে পারতেন। আমাদের মাঝে সবটা আগে থেকে ঠিক হয়ে আছে, এই জন্যই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতেন, তাই তো? বয়সে বড় হয়েও কেমন যেন অসংখ্য লজ্জা কাজ করছে সিনথিয়ার মধ্যে। মেয়েটা কিছু বলতেও পারছে না। এবার ঈশান একটা ধমক দিয়ে বলল, এই মেয়ে, আমার সামনে আসুন। সিনথিয়া ঈশানের দিকে চোখ মেলে তাকালো। ও আবারও রাগী কণ্ঠে বলতে লাগলো, সামনে আসতে বলেছেন আপনাকে। সিনথিয়া এসে ঈশানের সামনে সামনে দাঁড়ালো। মেয়েটা মাথা নিচু করে দাঁড়াতেই ঈশান ওকে বসতে বলল, কিন্তু সিনথিয়া বলতে লাগলো, সমস্যা নেই স্যার, আমি এখানেই ঠিক আছি। এত ফর্মালিটি দেখাতে হবে না। কিসের জন্য আমার অফিসে এসেছিলেন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তাহলে আমাকে আগে কেন বলেননি? এত কিছু জানার পরেও আমার থেকে সবটা কেন হাইড করেছেন? গেম খেলেছেন কেন আমার সাথে এরকম করে, এমন করে? কেন আমার অফিসের বিয়ের জবটা নিতে হলো আপনাকে? কেন স্যার, আপনার কি আমাকে পছন্দ হয় না? আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দিন। আপনাকে আরও কাছ থেকে চেনার জন্য। তাছাড়া আমি আপনার সম্পর্কে সবই জানি। আপনার আগে বিয়ে হয়েছে ঈশান, তাতেও আমার কোনো আপত্তি কিন্তু নেই। আপনাকে আরও ভালোভাবে চেনা জানার জন্যই এমনটা করেছি। আপনি কতটা রাগী, আপনার কখন কি মুড থাকে, কখন মন খারাপ হয়, কখন কিসে ভালো লাগা কাজ করে, সেটা জানার জন্যই এটা কাছে এসেছিলাম এতটা। আর নিজের থেকেই অফিসে জবটা নিয়েছি। একটাবার আমাকে জানানো কি উচিত ছিল না আপনাদের? এমন করে গেম খেলাটা উচিত হয়েছে বলেন? উচিত হয়েছে কিনা জানি না, তবে আপনাকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল, তাই আপনাকে বিয়ে করতে হ্যাঁ বলে দিয়েছিলাম আর সময় নিয়েছিলাম। কিন্তু আপনি এত রেগে আছেন কেন? আপনার কি আমাকে পছন্দ না স্যার? বারবার একই কথা কেন বলছেন? পছন্দ না বলে কি বোঝাতে চাইছেন আপনি? না মানে, আসলে আমাকে এত কাছ থেকে দেখেও কি আপনার আমাকে একটু ভালো লাগেনি? আজব তো, আপনি আমার অফিসের পিএ। আপনার সাথে কি আমি প্রেম করার জন্য প্রতিদিন অফিসে এসেছি? আমি আপনার সাথে সুযোগ নেওয়ার চেষ্টা করেছি কখনো, মিস সিনথিয়া? তার মানে? আমার আব্বুর সাথে আপনি হাত মিলিয়ে নাটকটা করেছেন, এটা আমার মোটেও ভালো লাগেনি। অন্তত আমাকে জানাতে পারতেন। জানালে আপনি কখনোই আমাকে এখানে থাকতে দিতেন না। আমি চেয়েছিলাম আপনাকে সামনে থেকে দেখে জানতে। তো এখন আমাকে কতটুকু চিনতে পেরেছেন বলেন? যতটুকু চিনতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, তাতেই আমার জন্য যথেষ্ট। আমি সবটা মানিয়ে গুছিয়ে নেব। আপনিও আমাকে ভালোবাসতে পারবেন, তবে সময় লাগবে। তাছাড়া আপনি হয়তো জানেন না, 3টা কবুল শক্তিটা অনেক বেশি। যাকে কখনো চিনতেন না, জানতেন না, আর না দেখেই বিয়ে করে নেবেন, পরবর্তীতে তার প্রতি মায়া জন্মাবেই আপনার। আমার একবার বিয়ে নামক বান্ধনে আবদ্ধ হই, দেখবেন আপনি আমাকে ভালোবাসতে পারবেন। আপনার কি করে মনে হলো আমি বিয়েতে রাজি হয়ে যাব? আপনি এত নাটক করার পরেও আপনার মনে হচ্ছে আমি বিয়েটা করব? সিনথিয়া টলমল চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। তারপর কিছুক্ষণ নীরব থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এতদিনেও কি আমাকে আপনার একটুও ভালো লাগেনি স্যার? আমার জন্য কি আপনার মনে আমার কোনো জায়গা তৈরি হয়নি? আমি দেখেছি আপনি আর চোখে আমার দিকে তাকিয়ে থাকতেন। আচ্ছা, আমি কোনো কিছুর দিক থেকে কম যার জন্য আমাকে একটু পছন্দ করেন না? এই মেয়ে, তোমার মাথায় কি সিট আছে? আমার আগের বিয়েটার ডিভোর্সের 6টা মাস হয়নি, আর তার মাঝে আমি তোমাকে বিয়ে করে নেব, তোমার সাথে সম্পর্ক চলে যাব? তোমাদের কাছে সম্পর্কটা এতই স্বাভাবিক মনে হয়? কখনো কাউকে ভালোবাসোনি তো, তাই এরকম করে বলতে পেরেছ। এমন একটা সিচুয়েশন থেকে নিজেকে মুভ অন করে নিয়েছি, তাও আবার সেটা 1 মাসের মধ্যে। তাহলে কি করে তোমাকে ভালোবাসবো বলো? তার মানে আপনি বিয়েতে রাজি নন ঈশান? সিনথিয়ার প্রশ্নে ঈশান আর কথা বলল না, মাথা নিচু করে রইল। সিনথিয়ার মনে হতে লাগলো একবার বিয়েটা ঠিক হওয়ার আগে ঈশানের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। এমন কিছু না করে অনেক বড় ভুল করেছে। সিনথিয়া তখন ভেবেছিল ঈশানের সাথে যা হয়েছে তাতে শুধু ওর হয়তো দোষ নেই। একটা সম্পর্ক নষ্ট হবার পিছনে সবসময় দুদিকের কারণ থাকে না।
একতরফা কারণেও অনেক সময় সম্পর্ক নষ্ট হয়। একতরফাভাবে একটা মানুষ চায় না যে সম্পর্কটা নষ্ট হয়ে যাক। একদিকের মানুষ যেমন চায় না সম্পর্কটা নষ্ট হোক, তেমনি আরেক দিকের মানুষ চায় না সম্পর্কটা টিকে থাক। সহ্যের সীমানা ছাড়িয়ে গেলে তখন সম্পর্কটা নষ্ট করে দিতে বাধ্য হয়। সিনথিয়া মাথা নিচু করে বিষয়টা ভেবে বলতে লাগলো, সরি স্যার, আমার বোঝা উচিত ছিল। আমি সবসময় যেমনটা সবটা ভাবি তেমন করে তো কিছুই হবে না। অন্তত আপনার সাথে একটাবার কথা বলে নেওয়া উচিত ছিল। আমার অন্যায় হয়েছে। আমার পছন্দ হওয়া বিয়েতে রাজি হওয়া ভুল ছিল। আমি বুঝতে পারিনি আপনার বিয়ে হয়ে এসে আশেপাশে থাকতে চাওয়াটা, আপনাকে বুঝতে পারাটা অনেক বেশি অন্যায় হয়ে যাবে। এই কয়েকটা দিনের জন্য আমার মনের কোণে সুপ্ত একটা অনুভূতির সৃষ্টি হবে আপনার জন্য। আমি কখনোই আপনার সাথে গেম খেলতে চাইনি, সময় নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম সব কিছু এত তাড়াতাড়ি করলে হয়তো বা হঠাৎ করেই আমাকে আপনার সন্দেহ হতে পারে, কিংবা অন্য কোনো প্রভাব পড়তে পারবে আপনার উপরে। যদি আপনার সাথে এই কথাগুলো বলা হতো তাহলে আপনি কিছুতেই আমাকে বিয়ে হিসেবে রাখতে রাজি হতেন না। তাই এমনটা করতে হয়েছে। আমি জানতাম না আপনি এই বিয়েতে কখনো রাজি হবেন না। সবটা আমার ভুল ছিল স্যার। সব কিছুর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার ভুলটা খুব শীঘ্রই শুধরে নেব। সিনথিয়া কথাগুলো বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। আধা ঘন্টা পর যখন ফিরে আসলো তখন মেয়েটাকে কেমন যেন লাগছিল, হয়তো বা কান্নাকাটি করেছে। ঈশান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাজে মনোযোগ দিল। দিনটা কোনো রকমভাবে কেটে গেছে। সারাদিন ঈশান সিনথিয়ার সাথে আর কোনো কথা বলল না। অন্যদিকে সিনথিয়া মন খারাপ করেই রইল। অফিসের পুরো সময়টা মুখটা কালো করে রাখলো। ঈশান সেটা খুব ভালো করেই বুঝতে পারল। সিনথিয়া ভেবেছিল ঈশান ওর সাথে অন্তত একটু হলেও কথা বলবে, কিন্তু সেটাও করলো না, যার জন্য মেয়েটার খারাপ লাগাটা দ্বিগুণ হলো। সিনথিয়া বুঝতে পারল ঈশানের মনে ওর জন্য কোনো অনুভূতি নেই। মেয়েটা কোনো রকম অফিস শেষ করে বাসায় চলে গেল। পরদিন যখন অফিসে আসলো দেখলো সিনথিয়ার ডেস্ক ফাঁকা, তার মানে মেয়েটা এখনও আসেনি। কিছুক্ষণ পর ম্যানেজার এসে অনুমতি নিয়ে কেবিনে ঢুকলো। তখন ঈশান ম্যানেজারকে বলল, কি ব্যাপার? স্যার, কেউ একজন আপনার সাথে দেখা করতে এসেছে। বুঝতে পেরেছি, মিস সিনথিয়া ম্যাডাম দেখা করতে এসেছে। অফিসে প্রতিদিনই তো পিএ সেজে আসে, তাহলে আজকে আবার এরকম নতুন করে সেজে গুজে দেখা করতে আসার কি আছে? না স্যার, সিনথিয়া ম্যাম আসেনি, অন্য কেউ এসেছে। উনিও একজন মেয়ে, আপনাকে নাকি অনেক আগে থেকেই চেনে, তাই আপনার সাথে দেখা করতে চায়। ঈশান ভেবেছিল হয়তো মেয়েটা সিনথিয়া হবে। মেয়েটা আজ অফিসে আসেনি, তাই পার্সোনালভাবে ওর সাথে কথা বলার জন্য এসেছে। কালকে সারাটা দিন সিনথিয়ার সাথে কথা বলেনি, তাই মেয়েটা আসেনি শুনে কেমন লাগলো। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ম্যানেজারকে চলে যেতে বললে লোকটা কেবিন থেকে বেরিয়ে গেল। ঈশান ওয়েটিং রুমে এসে দেখলো কেউ একজন উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। মেয়েটা শাড়ি পরা অবস্থায় আছে। ঈশান মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, কে আপনি? মেয়েটা ঈশানের কথাতে ওর দিকে ফিরল। মেয়েটা মুখোমুখি হবার সাথে সাথেই ঈশানের মাথায় যেন দপদপ করে আগুনটা জ্বলে উঠল। রাগটা 1000 গুণ পরিমাণে বৃদ্ধি পেল। একটু আগে যে মাথার ভিতরে চিন্তা কাজ করছিল না, এখন সেখানে রাগ কাজ করছে। কারণ সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, ওর প্রতারকটা, অর্থাৎ নীলা। ঈশান মেয়েটার দিকে থেকে চোখ ফিরিয়ে নিল আর বলল, কি চাই এখানে? ঈশান, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আপনি আমার সাথে কথা বলতে আসলেও আমার আপনার সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা বা প্রয়োজন বোধ করছি না। আমি ভদ্রভাবে বলছি, অফিস থেকে এক্ষুনি বেরিয়ে যান। আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছা কিংবা কোনো রকম দরকার আমি বোধ করছি না, তাই অফিস থেকে ভদ্রভাবে বেরিয়ে যান। কিন্তু আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল। প্লিজ ঈশান, একবার কথা বলো, তারপর না হয়। আপনাকে আমি বেরিয়ে যেতে বলেছি, বললাম না আমার কোনো ইচ্ছে নেই আপনার সাথে কথা বলার। ভদ্রভাবে বেরিয়ে যান, না হলে সিকিউরিটি ডাকতে বাধ্য হব। এবার নীলা হাত জোর করতে লাগলো। তারপরও ঈশানের থেকে পজিটিভ রেসপন্স না পেয়ে ওর পায়ে ধরতে গেল। ঈশান পাগুলো সরিয়ে নিল ওর থেকে, দূরে দাঁড়িয়ে বলতে লাগলো, যা বলার দ্রুত বলে এখান থেকে বেরিয়ে যান। আপনাকে সহ্য করার মতো বিন্দু পরিমাণও শক্তি আমার মধ্যে আর নেই। ঈশান, আমি সেদিন ভুল করেছিলাম। বুঝতে পারিনি যে আমি এমন একটা ফাঁদে পা দিয়ে ফেলবো। তোমার ভালোবাসা আমি বুঝতে পারিনি। লোভে পড়ে ওই লোকটার ফাঁদে পা দিয়েছিলাম। আমি জানতাম না ও
ও শুধু আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার ওয়েট ওয়েট, কি বলতে চাইছেন আপনি? আপনার শরীরটাকে ভোগ করেছি, তাই তো? আপনি আর কি বলবেন, আমি সেটা ভালো করেই জানতাম। ওর মতো কিছু চরিত্রহীন মেয়েদের জন্য গোটা মেয়ে জাতির দিকে মানুষ প্রশ্ন তোলে, আমিও তুলেছিলাম। আসলে তোকে ভালোবাসাটা আমার ভুল ছিল। কারণ কেন জানিস? কারণ প্রথম থেকেই তোর স্বভাবটাই ওরকম ছিল। তুই সব সময় চাইতি তোর বয়ফ্রেন্ড কিংবা স্বামী তোর সব কথা শুনবে, তোর সব শখ স্বপ্ন আশা পূরণ করবে, তাই না? তারপর যখন পালিয়ে গিয়ে বিয়েটা করলি, তখন দেখলি আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাই তো তোর স্বপ্নগুলো আমি পূরণ করতে পারছি না। তখন একটা মাঝবয়সী লোকের কাছে নিজের শরীরটাকে বিলিয়ে দিতেও দুবার ভাবলি না। লোকটা তোকে ঠকালো, তোর শরীরটা ভোগ করে যখন ছেড়ে দিল, তখন তোর মনে হয়েছে তুই ভুল করেছিস, তাই না? আর এখন সেই ভুল শোধরানোর জন্য তুই দ্বিতীয়বার আমার কাছে ফিরে আসতে চাইছিস। তুই কি করে ভাবলি রে? তুই কি করে ভাবলি আমি তোর মতো একটা নষ্টা মেয়েকে ফিরিয়ে নিব? তুই সেদিন মুক্তি নিতে চেয়েছিলি না? বলেছিলি না আমার সাথে থাকতে চাস না? তাহলে এখন তো আমি তোর সাথে থাকছি না, তোর খুশি হবার কথা। শোন, তোর এসব ফালতু কথা বলার মতো বা শোনার মতো আমার সময় নেই। ঈশান, প্লিজ আমার কথাটা শোনো। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি তার জন্য হোয়াট? কিসের সুযোগ? আমি তো সেটাই বুঝতে পারছি না, কাকে সুযোগ দেব আমি? আমি তো ভুল করে ফেলেছিলাম, সেজন্য কেউ না জেনে ভুল করলে সেটার জন্য শাস্তিটা একরকম, আর কেউ জেনে শুনে ভুল করলে সেই শাস্তিটা আরো কঠোর হওয়া উচিত। আর তুই তো ভুল না, অন্যায় করেছিলি। অন্যায় বললে কম হবে, তুই যা করেছিস সেটা পাপ ছিল। একজনের স্ত্রী হওয়া সত্ত্বেও অন্য কোনো পুরুষ তোর শরীরে টাচ করেছিল। এসব একটা স্বামীর জন্য কতটা কষ্ট তুই বুঝতে পারছিস? তারপরে তুই কি করে ভাবলি এই নোংরা শরীরটা নিয়ে আমার সামনে আসবি আর আমি তোকে মেনে নেব? শোন, আমি অতটা মহৎ নই যে তোকে, তোর মতো থার্ড ক্লাস মেয়েকে আমি মাফ করে দেব, বুঝতে পেরেছিস? প্লিজ ঈশান, আমাকে একটাবার মাফ করে দাও। আমি ভুল করেছি, তার জন্য আমাকে চুপ, একদম চুপ। আর কোনো কথা নয়, এক্ষুনি অফিস থেকে বেরিয়ে যাবে। আর একটা কথা কান খুলে শোন, ভুলের মাফ হলেও আমার কাছে কোনো প্রতারক, কোনো ঠকবাজ আর কোনো ভালোবাসা নিয়ে অভিনয়কারীর কোনো মাফ নেই। আর তুই আমার কাছে হাজারবার মাপ চাইলো কিংবা কেঁদে কেটে মরে গেল, কোনো মাপ পাবি না। তখন বলেছিলাম না, পরবর্তীতে এসে আমার সামনে কান্নাকাটিটা করবি, কিন্তু কোনো লাভ হবে না। আর হ্যাঁ, তোকে বিয়ে করার মতো ভুল করে আমি আমার ফ্যামিলির সাথে অনেক বড় ঝামেলা করেছিলাম। এখন সেই ভুলটা আমি শুধরে নিচ্ছি। তোর থেকে হাজার গুণ ভালো, তোর থেকে হাজার গুণ ভালো। ভালো কি বলছি, তুই মেয়েটার পায়ের নখেরও যোগ্য নস। নিষ্পাপ একটা মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি, আর সেটা আব্বুর পছন্দে। আমি ওর সাথে সারা জীবন ভালো থাকবো। এখন এখান থেকে আসতে পারিস। নীলা আর কিছু বলতে যাবে তার আগেই ঈশান একটা হুঙ্কার দিয়ে থামিয়ে দিল। মাথায় সিনথিয়া মেয়েটাকে নিয়ে হাজারটা প্রশ্ন ঘুরছিল, তার উপর এই মেয়েটা এসে মেজাজটা বিগড়ে দিল। ঈশান চিৎকার করে সিকিউরিটি গার্ডকে ডাকলো। তার লোকটা আসতেই বলল, অনুমতি ছাড়া যখন তখন যাকে তাকে অফিসে ঢুকতে দেওয়ার সাহস কি করে হয় তোমাদের বলেছি না যাকে তাকে অফিসে ঢুকতে দেবে না? এক্ষুনি একে ঘর ধক্কা দিয়ে বের করে দাও, না হলে তোমাকে আমি ঘর ধক্কা দিয়ে বের করে দেব। সরি স্যার, আমি বুঝতে পারিনি উনি বলেছিল আপনার রিলেটিভ, তাই। রাস্তার একটা পাগল এসে যদি বলে আমার রিলেটিভ, তাহলে কি তুমি বিশ্বাস করে নেবে? এরকম কোনো কাজ আর অনুমতি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেবে না। যাও, এখন এটাকে বের করো। ঈশান, আমার কথাটা শোনো, আমাকে একটাবার মাফ। নীলার কথা সম্পূর্ণ হবার আগেই ঈশান রাগ নিয়ে সেখান থেকে চলে গেল। অফিসের কাজে আর মন দিতে পারছিল না। ইচ্ছে হচ্ছিল সব কিছু ভেঙে ফেলতে। আজকে যাকে দেখেছে তাকে দেখার পর রাগটাই কন্ট্রোল হচ্ছে না। ইচ্ছে হচ্ছে মেয়েটার কানের নিচে কয়েকটা লাগিয়ে দিতে। ঈশান সেটা পারল না, হয়তো মেয়ে মানুষ বলে গায়ে হাত তুলল না। আর ওর ওই নোংরা শরীরে হাত তোলার মতো ভুলটা ঈশান করতে চায় না। অন্য কারোর কাছে শরীরটা বিলিয়ে দিয়ে তারপর এসেছে ওর কাছে মাফ চাইতে। এসব মেয়ের আসলেই লজ্জা নেই। ঈশান আর কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছে না, কারণ ওর কেবিনে যে মায়াবিনী ছিল সে আজকে বারবার আর স্যার বলে ডাকছে না, তার বারবার সামনে এসেও দাঁড়াচ্ছে না। মেয়েটার ডেস্কটা ফাঁকা, আজকে একবারও মেয়েটাকে দেখতে পেল না। মেজাজটাই পুরো খারাপ হয়ে গেল। ঈশান আর থাকতে না পেরে সিনথিয়ার নাম্বারে কল করলো। 10-12 বার মেয়েটার নাম্বারে কল করার পরও রিসিভ করছে না। ব্যাস, হয়ে গেল।
মেজাজটা সপ্তম আসমানে যাওয়ার জন্য যথেষ্ট ছিল এটাই। ঈশান আর এক মুহূর্ত অফিসে থাকবে তো দূরে থাক, অফিসের টেবিলের উপর যা ছিল সব কিছু ছুঁড়ে ফেলে দিল। হাতের কাছে যা পেল সব ইচ্ছে মতো ভেঙে চুরে ফেললো। তারপর যখনই ম্যানেজার আর সিকিউরিটি গার্ড এসে সামনে দাঁড়ালো, তখন ঈশান কিছুক্ষণ ওদের দিকে রাগি চোখে তাকিয়ে থেকে তারপর অফিস থেকে বেরিয়ে গেল। ঈশানের নিজেকে পুরো এলোমেলো অগোছালো লাগলো। সারাদিন আর বাসায় ফিরল না, এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। ছেলেটা সন্ধ্যার মুখে বাসায় ফিরতে দেখলো আব্বু আম্মু লিভিং রুমে বসে আছে। ঈশান গিয়ে আব্বু আম্মুর সামনে দাঁড়ালো, দুজনেই ওর দিকে তাকালো। ছেলেকে কেমন অগোছালো এলোমেলো লাগছে, তারপরেও কেউ কিছু বলল না। তখন ঈশান নিজেই বলতে লাগলো, কি হয়েছে? তোমাদের মুখটা কালো করে রেখেছো কেন? কেউ মারা গেছে? ঈশান প্রশ্ন করার পরও কেউ কথা বলল না। বারবার জিজ্ঞেস করতেই আব্বু বলতে লাগলো, সিনথিয়া বাসায় এসেছিল? মানে? মানে মেয়েটা বাসায় এসে আমাদের সাথে কথা বলেছে। ও বলেছে এই বিয়েটা করতে চায় না, তাই আমাদের নিজ থেকে বারণ করে দিয়ে গেছে। আর আর বলেছে ওর আব্বু আম্মুকেও নিজে বোঝাবে। মেয়েটা বিয়েটা অন্তত এখন এই মুহূর্তে করতে চাচ্ছে না। আর তোমাকে তো নয়। প্রথমে ভেবেছিল বিয়েটা করে নেবে, কিন্তু এখন বুঝতে পেরেছে ওর ভুল হচ্ছে, তাই আর বিয়েটা করতে চাইছে না। এসবের মানে কি? কয়েকটা দিন ধরে বলছো বিয়ে করতে হবে, আর আজকে ওই মেয়েটা বলেছে বিয়ে করবে না। তোমরাই তো বলেছো মেয়ের বিয়েতে রাজি হয়েছে, তাহলে এখন কি হলো? সবাই মিলে গেমস খেলছো? আমাকে কি খেলার পুতুল মনে হয় তোমাদের? আমরা কোনো বাচ্চা নই ঈশান। আমি জানি কালকে মেয়েটার সাথে তোমার কথা কাটাকাটি হয়েছে, আর তুমি মেয়েটাকে অন্তত কিছু তো একটা বলেছো, যার জন্য মেয়েটা বাড়ি বয়ে এসে বিয়েটা করবে না বলে দিয়ে গেল। সিনথিয়া ওর দিক থেকে বিয়েটা ভেঙে দিয়েছে, কারণ তোমার সাথে ওর কিছুতেই যায় না। তুমি জেদি একটা ছেলে, যে কিনা নিজের রাগটাকে কমাতে পারবে না। মেয়েটার সাথে অফিসে কি হয়েছিল সেটা আমি খুব ভালো করে জানি। পুরনো অতীতটাকে ধরে রেখে বর্তমান আর ভবিষ্যৎকে কেউ খারাপ করতে পারে সেটা আমার জানার ছিল না ঈশান। তোমরা আমাকে কি পেয়েছো বলো তো? আর ওই মেয়েটা নিজেকে কি মনে করে? ইচ্ছে হলো বিয়েতে হ্যাঁ বলে দিল, আবার ইচ্ছে হলো না বলে দিল। হাতের পুতুল মনে হয় আমাকে? ওর যখন খুশি আসবে, যখন খুশি চলে যাবে। আমার কি কোনো অনুভূতি নেই? নাকি একটু সময়ের প্রয়োজন নেই? এত কিছুর পরেও যে আমি মুভ অন করেছি, সবকিছু থেকে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, বিয়েটা করব বলে ভেবেছি। তোমাদের 2-3 দিনে জানিয়ে দেব। আজকে সে মেয়েটা বলছে বিয়েটা করবে না। মগের মুল্লুক নাকি? হ্যাঁ, বিয়েটা ওর আমাকেই করতে হবে। ওই মেয়েটা আমাকে বিয়েটা কি করে না করে আমি সেটাই দেখব। ঈশানের কথাতে আম্মু মুচকি মুচকি হাসতে লাগলো। কিছুক্ষণ বাদেই ঈশান বিড়বিড় করে আম্মু আপুর সামনে থেকে চলে যেতে গিয়ে আবারও ফিরে এসে বলতে লাগলো, আব্বু, বিয়ের ব্যবস্থা করো। যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে বিয়ে করব। ওর রাগ আছে, আমার কি রাগ নেই? ও রাগ করে বলবে আমাকে বিয়ে করবে না, আর আমিও সেটা মেনে নিব? কখনো না। কিন্তু সিনথিয়া তো বিয়েতে বারণ করে দিয়েছে। এতক্ষণে হয়তো বা মেয়েটা ওর আব্বুর আম্মুকে বলে দিয়েছে ওর বিয়েটা করবে না। বিয়েতে আমি রাজি হতে চেয়েছিলাম, তুমি তো আমাকে সময় দিলে। তাহলে কি আমি সেই সময়টাও পাবো না? নাকি আবারও রাগ করে তোমরা এমন করতে চাইছো? এইসব কি তোমরা আমাকে আগে বলেছো? তাহলে বিয়েতে রাজি হবো কি করে? এখন আবার বলছো বিয়ে হবে না। দেখো আব্বু, আমি ভালোই ভালোই বলছি, ওই মেয়েটাকে যেভাবে হোক রাজি করাও। সিনথিয়ার বিয়েটা যেন অন্য কোথাও না হয়। আর ও যদি আমার থেকে হারায় তাহলে কি করবো আমি নিজেও জানি না। কথাগুলো বলে ঈশান দ্রুত পায়ে প্রস্থান করলো। আব্বু আম্মু দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। তারপরের ঘটনা একেবারে বিয়ের দিনের, কারণ আজ এই গাধি থুকো সিনথিয়াদের বাসায় ঈশান লিভিং রুমে বসে আছে। একটা সপ্তাহ লেগে গেল জেদি মেয়েটাকে রাজি করাতে। এরই মাঝে ঈশান হাজারবার সিনথিয়ার সাথে কথা বলার চেষ্টা করলেও মেয়েটা কোনো কথা বলেনি। আব্বু হয়তো অনেক রিকোয়েস্ট করে বিয়েতে ওকে রাজি করিয়েছে, নয়তো বা ওর আব্বু আম্মুর কথাতে বিয়েটা করছে। ঈশান মনে মনে ভাবছে এই মেয়েটাকে শিক্ষা দিয়েই ছাড়বে। ওকে রিজেক্ট করে দেওয়ার মতো এরকম বড় একটা ভুল করতে পারলো কি করে? বিয়েটা কি ছেলে খেলা মনে হয়? চাইলেই ওকে রিজেক্ট করে দিল। কথাগুলো ভেবেই ঈশানের ইগোতে সেদিন খুব লেগেছিল। সেদিন মেয়েটার সাথে এরকম করে কথা বলাটা ঠিক হয়নি। ঈশান বুঝতে পেরেছে হয়তোবা মেয়েটা ঠিক ছিল। কথাগুলো ভেবেই ছেলেটা রাগটাকে কমানোর চেষ্টা করছে।
বেশ সাদামাটাভাবেই ওদের বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের সময় একটা বার সিনথিয়া ঈশানের দিকে তাকায়নি, কারণ বড় একটা ঘোমটা দিয়েছে। ঈশান সিনথিয়ার আব্বু আম্মুকে বলেছিল যে ওদের এত ঘটা করে বিয়ের দরকার নেই, সিনথিয়ার সাথে ওর বোঝাপড়াটা আরেকটু হোক, তারপর রিসেপশনের অনুষ্ঠানটা করলে ভালো হয়। সিনথিয়ার আব্বু অনেক খুশি, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ আগে থেকেই ওরা ঈশানকে পছন্দ করত। তার উপর ছেলে নিজে থেকেই বিয়ের জন্য রাজি হয়েছে, আবার সবাইকে রাজিও করিয়েছে। ঈশান 2 দিন আগেই সিনথিয়ার আব্বুর সাথে কথা বলেছে আর রিকোয়েস্ট করেছে বিয়েতে রাজি হবার জন্য। বলেছে কোনো সিনথিয়াকে অভিযোগ করার সুযোগ দিবে না। সিনথিয়ার দিক থেকে বিয়েটা ভেঙে দিলেও ঈশানের দিক থেকেও সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করেছে। আব্বু তার বন্ধুকে রিকোয়েস্ট করেও সবটা ঠিক করতে পারেনি। উল্টো সিনথিয়ার আব্বু তখন বলে দিয়েছিল যদি ছেলে নিজে থেকে সবটা ঠিক করে নিতে পারে আর সবাইকে রাজি করাতে পারে তবেই বিয়ে হবে। আর ঈশানও জেদি ছেলে, যেটা বলেছে সেটাই করেছে। পুরো 7 দিন ধরে সিনথিয়ার আব্বুর ব্রেন ওয়াশ করতে হয়েছে। 1000 বার রিকোয়েস্ট করেছে আর বলেছে তুমি যতক্ষণ পর্যন্ত না বিয়েতে রাজি হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার বাসা থেকে যাচ্ছি না আঙ্কেল। লোকটা ঈশানের কর্মকাণ্ডে হেসেছিল, বলেছিল ওর আব্বুর সাথে কথা বলে নিবে। তারই 2 দিন পরে বিয়েটা হচ্ছে, কারণ ঈশান জানতো না সিনথিয়া বিয়েতে রাজি কিনা, ওর রাগটা কমেছে কিনা। আর আজকে হুটহাট করে সকালবেলায় সিনথিয়ার বাসা থেকে কল আসলো আজকেই বিয়েটা হবে, আর ঘরোয়াভাবেই ওরা বিয়েতে রাজি আছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করেনি, কারণ এই 7টা দিন শুধু সিনথিয়া মেয়েটার কথাই ভেবেছে। মেয়েটা কি করে পারলো ওকে এত সহজে রিজেক্ট করে দিতে? ওকে নাকি পছন্দ, তাহলে রিজেক্ট করার কি ছিল? এই 7টা দিনে ঈশান কোনো কাজেই মনোযোগ দেওয়া তো দূরে থাক, অফিসের ধারের কাছেও যায়নি। সেদিন ওই প্রতারকটাকে দেখার পর থেকে মাথায় রাগটা চড়ে বসেছিল, আর মনে হয়েছিল বাজে একটা মেয়ের জন্য ও সিনথিয়াকে কষ্ট দিতে পারে না। মেয়েটা ওকে এত কিছুর পরও বিয়ে করতে চায়, তাকে হারিয়ে যেতে দেওয়াটা পাগলামি। সিনথিয়াকে বিয়ে করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল ওরা। বাসায় আসার সময় সিনথিয়ার পরিবারের মানুষগুলো ওকে অনেক বোঝালো, আর সিনথিয়াও কেটে কেটে একাকার হলো। মেয়েটা এত বেশি কান্নাকাটি করতে পারে ঈশানের জানা ছিল না। কান্নাকাটি করতে গিয়ে মেয়েটা হেঁচকি তুলে ফেলেছে। পুরো টিস্যু বক্সটাই ঈশান ওর সামনে দিয়ে দিয়েছিল, আর সেটা 15 মিনিটে শেষ করে ফেলেছে মেয়েটা। তখন ঈশান শুধু ওকে বলেছিল এবার কান্নাকাটিটা অন্তত থামান, মেকআপটা নষ্ট হয়ে যাবে তো। সিনথিয়ার রাগ হলেও ঈশানের সাথে কথা বলেনি। বাসায় আসার পর থেকে শুরু করে নিয়ে সিনথিয়া একটা বারও ঈশানের সাথে কথা বলেনি। ওদের বিয়েটা শেষ হতেই বিকেলের দিকে বাসায় এসেছে। তারপর থেকেই সিনথিয়ার সাথে ঈশানের আম্মু সেই 1000 গল্প জুড়ে দিয়েছে। ঈশান ওর ফ্রেন্ডকে ডেকেছিল, ওরা এসে বাসর ঘরটা সাজিয়ে দিয়েছে। ঈশান ওদের সাথে অনেকক্ষণ কথা বলল। সন্ধ্যার মুখে ওরা চলে যেতেই ঈশান রাতের খাবারটা খেলো। আম্মু ততক্ষণে হয়তো সিনথিয়াকে খাইয়ে দিয়ে রুমে চলে এসেছে। ঈশানও খেয়ে দিয়ে আব্বুর সাথে কথা বলে তারপর ভদ্র ছেলের মতো রুমে আসলো। ঈশান জানে এই পাগলি বউটার রাগ ভাঙাতে হবে। ঈশান রুমে আসলো, দরজাটা লাগিয়ে দিয়ে তারপর সিনথিয়ার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েটা খাট থেকে নামছে না, তাই ঈশান চুপচাপ গিয়ে দেনমোহরের পুরো 50 লক্ষ টাকা এনে ওর সামনে রাখলো। এতগুলো টাকা দেখে সিনথিয়া কিছুক্ষণ সেদিকেই তাকিয়ে রইল। তারপর হঠাৎই মাথা থেকে ঘুমটা ফেলে দিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। আমাকে কেন বিয়ে করছেন আপনি? আজব তো, মানুষ কেন বিয়ে করে? বউকে ভালোবাসার জন্য, সংসার করার জন্য, বউকে অনেক অনেক আদর করে বাচ্চা পয়দা করার জন্য, বংশ বিস্তার করার জন্য। আমিও সেই জন্যই করেছি। আব্বু আমার কথাতে বিয়ে না করলেও পারতেন, এত ফর্মালিটি দেখানোর কিছুই ছিল না। ঈশান, আপনি আমার লাইফটাকে পুরো হেল্প করে দিলেন। আপনার এমন কেন মনে হচ্ছে আমি আপনার লাইফটা হেল্প করব কেন? আপনি না আমাকে নিজে থেকেই বিয়ে করতে চাইছিলেন, তাহলে এখন কি হলো যার জন্য আপনার মনে হচ্ছে আপনার লাইফটা নষ্ট করে দিলাম? তা নয় তো কি, আপনি আমাকে পছন্দ করেন না, সহ্য করতে পারেন না, আবার মেনেও নিতে পারেন না। তাহলে আমাদের মাঝে তো স্বাভাবিক কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। আপনি ফ্যামিলির কথাতে বিয়ে করেছেন, তাহলে আমার জীবনটা নষ্ট করা হলো না? হলো কি না বলুন? অনেক বুদ্ধি আপনার মাথায় ম্যাডাম। আমি একটু কিছু বলেছি আর না বলেছি তাতে উনি আমার রাগটাকে নিতে না পেরে বলে দিলেন বিয়েটা করবেন না।
আমার বাসায় এসে পর্যন্ত বিয়েটা ভেঙে দিলেন। আপনার এত সাহস হলো কি করে ম্যাডাম? ঈশানের কথাতে সিনথিয়া অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। ছেলেটা আবারও রাগী কণ্ঠে বলতে লাগলো, আপনি চেয়েছিলেন আমি আপনাকে ভালোবাসি, তার জন্য কি একটু সময় দেওয়া যেত না আমাকে? আরে গাধি, আমি সময় নিয়েছিলাম, সবাইকে বলেছিলাম একটু ভেবে তারপর জানাবো, কিন্তু তার আগে আপনি আপনার ভাবনা সবাইকে জানিয়ে দিলেন। দোষটা আপনার ছিল না মনে হয়? আমাকে কি খেলার পুতুল মনে হয় ম্যাডাম? ইচ্ছা হলো খেললেন, না হলে ফেলে দিলেন। আমার জায়গায় যদি আপনি থাকতেন কি করতেন একটা পরিস্থিতির সামনে, এমন একটা পরিস্থিতির সামনে আসলে? তার মানে? আপনাকে মানে বুঝিয়ে লাভ নেই। আপনি এইটুকুই বুঝতে পারলেন না যে যদি আমার আপনাকে পছন্দ নাই হতো, ভালো নাই লাগতো, তাহলে কি বিয়েটা করে নিতাম? সিনথিয়া মাথা নিচু করে কিছু একটা ভাবলো। মেয়েটা যদি ঈশানের সিনিয়র না হতো তাহলে হয়তো কষিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিত মেয়েটার গালে। এতক্ষণ ঈশান এক প্রকার রাগ করেই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। তারপর বেডের একপাশে গিয়ে দাঁড়াতেই এবার সিনথিয়া উঠে আসলো। ঈশান সরে যেতে নিলেই সিনথিয়া ওর একটা হাত ধরলো। ঈশান মেয়েটার দিকে রাগি চোখে তাকালো। সিনথিয়া ওর গলার উপর দিয়ে 2 হাত দিয়ে ওকে আঁকড়ে ধরতেই ঈশান ভ্রু বাঁকালো। সিনথিয়া একটু মুচকি হাসি দিয়ে টুস করে ঈশানের গালে একটা চুমু খেয়ে নিল। আর ঈশান বলল, এখন আবার কি হলো? এত নাটক করা হচ্ছে কি জন্য? আমার বরের সাথে আমি যা খুশি তাই করব, তাতে তোমার কি? আপনি না বললেন আমি বিয়েটা করে আপনার লাইফটা হেল্প করে দিয়েছি, তাহলে এখন কেন বলছেন আমি আপনার বর? আপনি না আমাকে মানতে পারেননি, তাহলে নাটক করা হচ্ছে কেন? একদম উল্টাপাল্টা বলবে না। নাটক কিসের? আমার তোমার উপরে রাগ হয়েছিল, তাই সেদিন এমন করে বললে কেন? আমাকে বললেই পারতে আমার সময় দরকার, সরি তোমার সময় দরকার, সেটা না করে আমাকে এত কথা শোনানোর কি ছিল? আমি সবার মতো না যে একটা সুন্দরী মেয়েকে দেখলেই ঢ্যাং ঢ্যাং করে তার প্রেমে পড়ে যাব, তাকে বিয়ে করতে রাজি হয়ে যাব। ভাবার দরকার ছিল, সময় নেওয়ার দরকার ছিল। আর আপনাকে বিয়ে করেছি পছন্দ করি বলেই করেছি। আব্বু আম্মু বলেছিল বলে করেছি এমনটা নয়, ওদের চাপে পড়ে আমাকে করতে হয়েছে তেমনটাও না। আমি রাজি না হলে ওদের সাধ্য ছিল না আমাকে জোর করে বিয়েটা দেওয়া। ওকে বাবা, সব বুঝতে পেরেছি, এবার একটু হাসো শোনো, প্লিজ রাগটা কমাও, এরকম রাগি মুডে থেকো না। তোমাকে এমন করে দেখলে না আমার একটুও ভালো লাগে না। আপনি 7টা দিনে আমার মুডটা নষ্ট করে দিয়েছেন। আমার সাথে কথা বলা তো দূরে থাক, যোগাযোগের মাধ্যমগুলো নষ্ট করে দিয়েছেন। এত বেশি অন্যায় করে ফেলেছিলাম। আপনাকে সেদিন কথাগুলো বলা আমার ভুল ছিল, মানছি আমি একটু মিসবিহেভ করেছিলাম। তার জন্য আপনি আমার সাথে কথা বলতেন না, আপনাকে বোঝাতাম, নিজেকে বোঝানোর মতো সময় দিতাম। আমাকে এমন করে মেন্টালি টর্চার করার আপনার জন্য মোটেও ঠিক হয়নি। আপনার সাথে এরকম হলে আপনি কি করতেন? ঈশান রাগী কণ্ঠে কথাগুলো বলতে শুরু করলেও শেষের কথাগুলো অসহায়ভাবেই বলল। সিনথিয়া বুঝতে পারল ছেলেটা রেগে আছে। ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে। সিনথিয়া ওর হাতগুলো নিয়ে নিজের কোমরে রাখলো। ঈশানের শরীরটা একটু ঝাঁকুনি দিয়ে উঠল। কেন এরকম অনুভূতি হচ্ছে এই মুহূর্তে? অথচ নীলার সাথে 6টা মাস সংসার করেছে, ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে, তারপরও এরকম অনুভূতি হয়নি। আর এই মেয়েটার শরীরে হাত দিতেই এরকম করে অনুভূতি শিহরণ জেগে উঠল। তাহলে কি এটাই সত্যিকারের ভালোবাসা? কথাগুলো ভাবতেই ঈশানের ভিতরে একটা ভালো লাগা কাজ করলো। ঈশান সিনথিয়ার কোমর জড়িয়ে ধরে আরেকটু কাছে টেনে আনলো। এবার সিনথিয়া এক হাতে ঈশানের কলার আর এক হাতে মাথার পিছনে রেখে ওর ঠোঁটের দিকে ঠোঁট এগোতেই ঈশান ঝড়ের গতিতে ওর ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়ায় ঠোঁট মিশিয়ে নিজেকে শান্ত করলো। নিজেকে শান্ত করার প্রয়োজন ছিল, কারণ এই 7 দিনে মেয়েটাকে পুরো নাকানি চুপানি খাইয়ে ছেড়েছে। আগে তো রোমান্টিক টর্চার একটু করতেই হয়। কথাগুলো ভেবেই ঈশান মেয়েটার কোমরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। সিনথিয়া ওর সাথে রেসপন্স দিতে আরম্ভ করলো। তখন ঈশান বাইক সহকারে কিস করলো। মেয়েটার ঠোঁটে ব্যথা পেতেই ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলেই ঈশান ছেড়ে দিল। কি শুরু করলে তুমি? রাগটা ঠোঁটের উপরে কেন দেখাচ্ছ? এমন করে কিস করে কেউ? এখনই এমন করছো, তাহলে বাকি রাতটা তুমি আমার সাথে কি করবে জানি না। আমাকে ছাড়ো, রাগ করে এরকম ভালোবাসা দেখাতে হবে না। আজকে সব শোধ তুলব। আমার সাথে গেম খেলা হয়েছে তাই তো, আমিও দেখিয়ে দেব কি করে ভালোবাসতে হয়। মানে? আগে বেডে তো যাই, তারপরে বোঝাবো বউ। সিনথিয়াকে আচমকা ঈশান কোলে ওঠালো। মেয়েটা ঈশানের গলাটা জড়িয়ে ধরে ওর মুখের দিকে তাকিয়ে রইলে
ঈশান ওর ঠোঁটের দিকে ইশারা করতে সিনথিয়া নিজে থেকে আবারও ঈশানের ঠোঁট জোড়া নিজে দখলে নিয়ে নিল। ঈশান বেডের কাছে চলে আসলো। আর তারপর এত কিছু শুনতে হবে না। স্বামী স্ত্রীর মাঝে কি হবে ওটা ওরা বুঝে নিবে, এত মনোযোগ দিয়ে এগুলো শুনতে নেই। যাই হোক, আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।